ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ফিজিক্স ক্লাস। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ফিজিক্স ক্লাস ক্লাবের চ্যাপ্টার 7 বা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া হোক। প্রথমে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটাকে আমরা দুটো টপিকে ভাগ করছি, স্থিতিস্থাপকতা আর হচ্ছে কি আমাদের প্রবাহী। আচ্ছা, স্থিতিস্থাপকতা টপিক এবং প্রবাহী টপিকের উপর এই টপিকগুলো আমরা কি করবো, মেইনলি পড়বো। এর মধ্যে যে টপিকগুলো বোর্ডের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক টপিকটা, তারপর হচ্ছে বিভব শক্তি ও সঞ্চিত শক্তির যে টপিকটা আছে ওই টপিকটা, পয়সনের অনুপাতের টপিকটা, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হচ্ছে পীড়ন বিকৃতির গ্রাফটা মাঝে মাঝে চলে আসে, ওই টপিকটাও আমরা ইম্পর্টেন্সের সাথে দেখবো। এরপর চলে আসো প্রবাহী টপিকটার মধ্যে। আচ্ছা, প্রথমেই বলে নেওয়া ভালো যে হচ্ছে স্থিতিস্থাপকতা এবং প্রবাহী এই দুটো টপিকের মধ্যে তেমন কোনো মিলই নাই আসলে। অর্থাৎ এই টপিকটা সম্পূর্ণ আলাদা আর ওই টপিকটা সম্পূর্ণ আলাদা, যদি একটা চ্যাপ্টার, যেটা আগের বইতে দুটো চ্যাপ্টারে ভাগ ছিল। আচ্ছা, প্রবাহী টপিকের মধ্যে আমরা মেনলি এই টপিকগুলো পড়বো। আচ্ছা, প্রবাহী টপিকের মধ্যে সান্দ্রতা ও সান্দ্রবণ, নিউটনের সূত্র, স্টোকসের সূত্র, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা টপিকই খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রান্তিক বেগ, খুব বেশি ইম্পর্টেন্ট। পৃষ্ঠটান টপিকটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বোর্ডের জন্য আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি লাগে না। পৃষ্ঠ শক্তি এর প্রয়োগ, এর থেকে মাঝামাঝি কিছু কোশ্চেন আসে, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, বিদ্যুতের ভেতরেও বাইরে চাপের পার্থক্য অ্যাডমিশনের জন্য লাগবে, রেনল্ডসের সূত্র অ্যাডমিশনের জন্য লাগবে। আচ্ছা, এই টপিকগুলো আমরা সবার শেষে পড়াবো, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট টপিক না বোর্ডের জন্য। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের সবচেয়ে বেশি যে ক্লাসগুলো গুরুত্বপূর্ণ ওইটা হচ্ছে আমরা যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো সলভ করবো। এছাড়াও প্রত্যেক চ্যাপ্টারে যে থিওরি আছে, থিওরির পরে আমরা ওই রিলেটেড কিছু ম্যাথও কি করবো, সলভ করবো। তাহলে শুরু করে দেওয়া যাক আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার। আমরা শুরু করবো স্থিতিস্থাপকতা পার্টটা নিয়ে। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপকতা পার্টটা শুরু করার আগে খুব বেশি ভালো করে মাথায় রাখবো এই কথাটা যে স্থিতিস্থাপকতা পার্টটাই মেইনলি আমাদের বোর্ডে আসে। তোমরা যদি একটু টেস্ট পেপারটা খোলো তাহলে দেখবো হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেনই আসছে হচ্ছে এই স্থিতিস্থাপকতা পার্টটা থেকে। আচ্ছা, এই স্থিতিস্থাপকতা পার্টটা শুরু করব। এর শুরু করার সময় হচ্ছে আগে আমাদের জানতে হবে স্থিতিস্থাপকতা জিনিসটা কি। আচ্ছা, স্থিতিস্থাপকতাটা শুরু করি। স্থিতিস্থাপকতা বা ইংলিশে আমরা বলি হচ্ছে ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা। আচ্ছা, স্থিতিস্থাপকতা জিনিসটা কি? আচ্ছা, স্থিতিস্থাপকতা হচ্ছে কোন একটা বস্তু আছে, মনে করো আমরা একটা বস্তু কল্পনা করলাম, সাপোজ ওই বস্তুটা হচ্ছে একটা স্প্রিং। এই যে একটা স্প্রিং। এবার এই স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি করলাম, স্প্রিং এর ক্ষেত্রে আমরা একটু বল প্রয়োগ করলাম, স্প্রিংটাকে একটা বল প্রয়োগ করলাম। তাহলে স্প্রিং এ যদি বল প্রয়োগ করা হয় তাহলে জানো স্প্রিং এ বল প্রয়োগ করলে আস্তে আস্তে স্প্রিংটা কি হতে থাকবে, প্রসারিত হতে থাকবে। তাহলে স্প্রিং এর পরবর্তী অবস্থাটা কি, স্প্রিংটা প্রসারিত হবে। এই যে স্প্রিংটা প্রসারিত হয়েছে। আচ্ছা, তাহলে বল প্রয়োগে স্প্রিংটা প্রসারিত হয়েছে। এবার আমরা পরবর্তী অবস্থায় কি করলাম, এই জায়গা থেকে বলটা অপসারণ করলাম, অর্থাৎ স্প্রিং এর উপর যে বল ছিল ওই বলটা অপসারণ করলাম। বল অপসারণ করলে কি হবে দেখো তো, স্প্রিংটা ঠিক আবার কোন জায়গায় ফিরে চলে আসবে, আগে জায়গায় ফিরে চলে আসবে। তার মানে বোঝা গেল বল প্রয়োগ করা ফলে স্প্রিং এর কি চেঞ্জ হয়, আকৃতি বা অবস্থাটা চেঞ্জ হয়, সংকুচিত থেকে প্রসারিত অবস্থায় পরিণত হয়। তাহলে বল প্রয়োগে স্প্রিং এর আকৃতি পরিবর্তন হয়, কিন্তু বল অপসারণ করলে সেটা আবার কোন অবস্থানে ফিরে চলে আসে, আগের অবস্থানে ফিরে চলে আসে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে আমরা এই কথাটা লিখতে পারি, এই দুটা কথা, সেটা হচ্ছে বল প্রয়োগ করব আমরা, তাহলে কি হবে, বল প্রয়োগ করলে ওর আকৃতি পরিবর্তন হবে, আকৃতি পরিবর্তন। কিন্তু এরপরেই কি করব, আমরা বল অপসারণ করব, অর্থাৎ ছেড়ে দিব বস্তুটাকে। বল অপসারণ করলে দেখা যাবে স্প্রিংটা আবার কোন জায়গায় ফিরে চলে আসছে, আগের জায়গায় ফিরে চলে আসছে। বল অপসারণ করলে পূর্বাবস্থানে ফিরে চলে আসে। এই যে দুইটা ঘটনা ঘটছে, যেই সকল বস্তুর ক্ষেত্রে এই ঘটনাটা আছে ওই সকল বস্তুর যে ধর্ম, এটা ধর্ম না, যে বল প্রয়োগ করছে আকৃতি পরিবর্তন হচ্ছে, বল অপসারণ করছে, আবার কোন অবস্থায় ফিরে চলে আসছে, পূর্ব অবস্থায় ফিরে চলে আসছে, এটা বস্তুর একটা ধর্ম। এই যে বস্তুর ধর্মটা, এই ধর্মকেই বলি হচ্ছে আমরা কি, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে কি বললাম আমরা, যে কোন একটা বস্তুর উপর যদি আমরা কি প্রয়োগ করি, বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা কি হবে, আকৃতি পরিবর্তন হবে,
এরপর বল অপসারণ করলে বস্তুটা আবার কোন জায়গায় ফিরে চলে আসবে, পূর্ব অবস্থানে ফিরে চলে আসবে। বস্তুর এই যে ধর্ম আছে এটাকে আমরা বলতেছি কি স্থিতিস্থাপকতা। আর যেই যেই বস্তুর ক্ষেত্রে এই স্থিতিস্থাপকতা ধর্মটা আছে, যেই বস্তুর ক্ষেত্রে আছে ওদেরকে আমরা বলি স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক বস্তু অর্থাৎ সোজা কথা, স্থিতিস্থাপকতা ধর্ম যে সকল বস্তুর মধ্যে থাকবে ওদেরকে আমরা বলবো কি বস্তু, স্থিতিস্থাপক বস্তু। তাহলে পুরো টপিকটা ক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতা টপিকে যত ঘটনা ঘটবে মেইনলি আমরা এই কাহিনীটাই করব, অর্থাৎ বল প্রয়োগ করব, ওর আকৃতিটা কি হবে, পরিবর্তন হবে। এই যে একটা স্প্রিং আছে, টান দিশা আকৃতি পরিবর্তন হয়ে ছেড়ে দিশা আবার কোন জায়গায় ফিরে চলে আসবে, আগে জায়গায় ফিরে চলে আসবে। এই যে ধর্ম, এই কথাটা বারবার বলতেছি, মাথায় রাখবা, ধর্ম যেটা, ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। আর যেই সকল বস্তুই আচরণ করবে ওদেরকে আমরা বলবো কি বস্তু, স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপকতা টপিকটা বুঝা গেছে। এরপরে কি চলে আসে, আচ্ছা স্থিতিস্থাপকতা বুঝে গেলে এরপরে আমরা যে জিনিসটা পড়বো ওইটা হচ্ছে নমনীয়তা। নমনীয়তা, নমনীয়তার জিনিসটা হচ্ছে, দেখো একটু উদাহরণ দিয়ে আমি আগে, মনে করো আমাদের এই একটা জায়গার মধ্যে, এই একটা জায়গার মধ্যে কিছু পরিমাণ কাদা আছে, ঠিক আছে? এখন মনে করো তো এই জায়গায় যদি তুমি কাদার উপর পা দাও তাহলে কি হবে, দেখো তো কাদাটা হালকা পরিমাণ কি হয়ে যাবে, ডেবে যাবে। অর্থাৎ কাদাটা হালকা পরিমাণ ডেবে যাবে, অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে, পা দিয়ে কাদাটা ডেবে গেছে। এবার কি করছো তুমি, এরপর পরই বলটা অপসারণ করছো, মানে পাটা উঠে নিয়ে চলে আসছো, বল অপসারণ করে ফেলছো। এবার চিন্তা করো তো, কাদা যখন একবার নিচে নামছে, তুমি যখন বল প্রয়োগ করাতে বল অপসারণ করলে কি আগের জায়গায় ফিরে চলে আসবেন না, অর্থাৎ কাদাটা একদম বেঁকে যাবে না। অর্থাৎ বল অপসারণ করলে পূর্বাবস্থানে ফিরবে না, পূর্বাবস্থানে ফিরে আসে না, পূর্বাবস্থানে ফিরে আসে না। তাহলে কিন্তু বল প্রয়োগ করলে অবস্থাটা কি হয়, চেঞ্জ হয়। তাহলে আমরা বুঝলাম এই ক্ষেত্রে হবে কি, আমরা বল প্রয়োগ করব, অবস্থা চেঞ্জ হবে বা আকৃতি চেঞ্জ হবে। কিন্তু বল যখন অপসারণ করব তখন আরো কোন অবস্থায় ফিরে আসবে না, পূর্ব অবস্থায় ফিরে আসবে না। যেই সকল বস্তু, যেমন কাদা, যে সকল বস্তুর এই ধর্মটা আছে ওদেরকে মেইনলি আমরা কি বলবো, এই ধর্মটার নাম বলবো নমনীয়তা। তাহলে আমরা কি জানলাম এই জায়গা থেকে, যে বল প্রয়োগ করা হলে অবস্থা চেঞ্জ, কিন্তু বল অপসারণ করা হলে আর কোন অবস্থায় ফিরে আসবে না, পূর্ব অবস্থায় ফিরে আসবে না। বস্তুর এই ধর্মটাকে আমরা বলবো হচ্ছে নমনীয়তা। আসো, যেই সকল বস্তু এই ধর্ম মেনে চলবে ওদেরকে আমরা কি বস্তু বলবো, সোজা কথা নমনীয় বস্তু। যে সকল বস্তু মেনে চলবে ওদেরকে আমরা বলবো নমনীয় বস্তু। তাহলে স্থিতিস্থাপক বস্তুর সাথে পার্থক্য কোথায়, দেখো বল প্রয়োগ করছো, আকৃতি বা অবস্থা চেঞ্জ হয়েছে, বল অপসারণ করলে স্থিতিস্থাপক বস্তু আবার আগে জায়গায় ফিরে চলে আসছে। নমনীয় বস্তু আর কোন জায়গায় ফিরে আসবে না, আগের জায়গায় ফিরে আসবে না, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে, একদম আজীবনের জন্য এটা বেঁকে গেছে। তাহলে ওই সকল বস্তুর ধর্মকে নমনীয়তা, ওই বস্তুকে আমরা বলবো কি বস্তু, নমনীয় বস্তু। তো উদাহরণ কি, দেখো তো এই যে কাদা, তারপর মনে করো ওই যে তোমরা দেখছো এই জিনিসটা, মনে করো হচ্ছে তুমি পনির বা বাটার কিনছো, ওই পনির বা বাটারে কি করলা, চাপ দিলা, তাহলে কি হবে, দেখো তো ওইটা একদম ডেবে যাবে, আর চেঞ্জ হবে না, আগে জায়গায় ফিরবে না। দেখো চেঞ্জ হবে কিন্তু আগে জায়গায় ফিরবে না। কি ধর্মের নাম, নমনীয়তা ধর্ম। আচ্ছা, এই সেমটাই আরেকটা ধর্ম আছে আমাদের, ওই ধর্মটার নাম হচ্ছে আমাদের দৃঢ়তা। বস্তুর আরেকটা ধর্ম আছে, ওই ধর্মটা হচ্ছে আমাদের দৃঢ়তা। হচ্ছে দৃঢ়তা জিনিসটা কি, তাহলে আবার একটু খেয়াল করে দৃঢ়তা জিনিসটা কি। এবার আমার কাছে হচ্ছে একটা কাঁচ আছে, এই পদার্থটা হচ্ছে একটা কাঁচ, কাঁচ আমার কাছে একটা কাঁচ। এবার আমি কি করলাম, এই কাঁচের ওপর বল প্রয়োগ করলাম, উপর থেকে বল প্রয়োগ করলাম, এই যে কাঁচের উপর চাপ দিছি। দেখো তো, তুমি যদি অল্প বল প্রয়োগ করো বা মনে করো মোটামুটি কিছুটা বল প্রয়োগ করছো, তাহলে এই বল প্রয়োগে কি এবার কাঁচটা চিপে যাবে, জীবনও যাবে না। এই যে মনে করো এই বোর্ডটা আমি চাপ দিলাম, বোর্ডটা কি চেপে যাচ্ছে না। তাহলে কিছু বস্তু আছে, কঠিন বস্তুই, যাদের উপর বল প্রয়োগ করলে ওদের কোনো প্রকার আকৃতি কি হবে না, পরিবর্তন হয় না। তাহলে আকৃতি যদি পরিবর্তন নাই হয়, আকৃতি যদি পরিবর্তন নাই হয়, তাহলে বল অপসারণ করলে আবার আগের জায়গায় ফেরার তো কোনো ঘটনা নেই, চেঞ্জই হয় নাই কোনো। তাহলে আমরা বলতাম বল প্রয়োগে আকৃতি পরিবর্তন না হয় যে সকল বস্তুর, এবং বল অপসারণের কথা তাহলে আসতেছেই না, যে পরিবর্তন হয়ে আগের জায়গায় আসবে এবং কিছু হবে না। তাহলে বল প্রয়োগে আকৃতি পরিবর্তন না হয়
কিন্তু বেশি বল প্রয়োগ করলে, দেখো তো কাচের মধ্যে বেশি বল প্রয়োগ করছো, তাহলে কাচ কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে আমরা বুঝলাম যে সকল বস্তুর ক্ষেত্রে যদি অতিরিক্ত বল প্রয়োগ করা হয়, অতিরিক্ত বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তু কি হয়ে যাবে? ভেঙে যায়। তাহলে কি পেলাম আমরা? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি ওর আকৃতি পরিবর্তন না হয় এবং অতিরিক্ত বল প্রয়োগ করা হলে যদি বস্তুটা কি হয়ে যায়? ভেঙে যায়, ওই বস্তুর ধর্মটাকে আমরা কি বলবো? আবারও ধর্মের নামই হচ্ছে দৃঢ়তা। এটা একটা অ্যাডজেক্টিভের মতো আর কি, স্থিতিস্থাপকতা, নমনীয়তা, দৃঢ়তা। তাহলে এই জায়গা থেকে পাইলাম এই ধর্মটা যার মধ্যে আছে, বল প্রয়োগ করলে আকৃতি পরিবর্তন না হয়, অতিরিক্ত বল প্রয়োগ করলে কি হয়ে যায়? ভেঙে যায়, ওই বস্তুগুলোর ধর্মটার নাম আমরা কি বলবো এবার? দৃঢ়তা। এবং যেই সকল বস্তুর ক্ষেত্রে এই ধর্মটা আছে, ওই বস্তুগুলোকে আমরা কি বস্তু বলবো? স্বাভাবিক দৃঢ় বস্তু। তাহলে আমরা কয় টাইপের বস্তু জানলাম? আমরা জানলাম হচ্ছে 3 টাইপের বস্তু। আচ্ছা, দৃঢ়তা বা দৃঢ় বস্তু, যে সকল বস্তুর ধর্ম, ওরা হচ্ছে কাঁচ আছে, তারপর তুমি চিন্তা করো তো কাঠ আছে, ঠিক আছে? এরকম যে সকল বস্তুগুলো মেইনলি তুমি একটু বেশি বল প্রয়োগ করছো, ভেঙে যাবে, ওই টাইপের বস্তুগুলোকে আমরা কি বলবো? দৃঢ় বস্তু বলবো। তাহলে আসলে তো 3টা বস্তু সম্পর্কে আরেকবার একটু বলে নিই কি কি। প্রথম বস্তুটা ছিল আমাদের স্থিতিস্থাপক বস্তু, তারপরে বস্তু ছিল হচ্ছে আমাদের নমনীয় বস্তু, এরপরের বস্তু ছিল হচ্ছে আমাদের দৃঢ় বস্তু। আচ্ছা, এই 3 টাইপের বস্তুর মধ্যে কি কি ডিফারেন্স? স্থিতিস্থাপক, নমনীয়, দৃঢ়, সবার উপর কি প্রয়োগ করবো? বল। স্থিতিস্থাপক মানে স্প্রিং, টানছো পরিবর্তন হচ্ছে। নমনীয়, টানছো পরিবর্তন হচ্ছে, টানছো মানে বল প্রয়োগ করছে, কাদা উপর বল প্রয়োগ করছো, কি হয়ে গেছে? পরিবর্তন হয়েছে। দৃঢ় বস্তু, বল প্রয়োগ করছো, কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে আসো, পরিবর্তন হবে, পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না। এরপর কি করছি? বল দেওয়ার পর ছেড়ে দিছি, ছেড়ে দিলে স্থিতিস্থাপক বস্তু আবার আগে যে ফিরে চলে আসবে। নমনীয় বস্তু মানে কাদা, চাপ দিছো আবার আগে জায়গায় ব্যাক করবে না। দৃঢ় বস্তু চেঞ্জই হয় না, আগে জায়গায় ব্যাক করার তো কোনো কথাই আসতেছে না। তাহলে স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ কি? স্প্রিং বা রাবার টাইপের পদার্থগুলো। নমনীয় বস্তুর উদাহরণ কি? বললাম কাদা টাইপের পদার্থগুলো, যেগুলো একবার বল প্রয়োগ করছো, চেঞ্জ হয়েছে, আর আগের জায়গায় ফিরে আসে নাই। তারপর হচ্ছে দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু কি? বল প্রয়োগ করছো, চেঞ্জই হয় নাই, অতিরিক্ত বল প্রয়োগ করছো, ভেঙে গেছে। ওই টাইপের বস্তু কি? কাঁচ আছে, কাঠ আছে, এই টাইপের বস্তুগুলোকে আমরা বলবো দৃঢ় বস্তু। এই হচ্ছে আমাদের 3 টাইপের বস্তুর সংজ্ঞা। এবার আসলে তো আমাদের মেইন টপিক হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা পড়বো। তাহলে স্থিতিস্থাপকতা পড়তে গেলে আমাদের কিছু সংজ্ঞা জানতে হবে। আচ্ছা, চলে আসি, একটু মনোযোগ দিয়ে শুনবা। এরপরের টপিকটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিসমূহ। স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিসমূহ শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা পড়বো হচ্ছে স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিসমূহ। পড়ার সময় সর্বপ্রথম পড়বো হচ্ছে আমরা, দেখি তো, সর্বপ্রথম পড়বো হচ্ছে আমরা স্থিতিস্থাপক সীমা। আমাদের লাগবে স্থিতিস্থাপক সীমাটা। আচ্ছা, স্থিতিস্থাপক সীমা জিনিসটা, আচ্ছা মনে করো হচ্ছে আবারও সেম, তোমার কাছে একটা স্প্রিং আছে। আমরা জানি স্প্রিং একটা কি টাইপের বস্তু? স্প্রিং হচ্ছে একটা স্থিতিস্থাপক বস্তু। এবার আমরা স্প্রিং এর উপর কি প্রয়োগ করলাম? একটা বল প্রয়োগ করলাম। তাহলে আমরা জানি স্প্রিং এর উপর বল প্রয়োগ করলে স্প্রিংটা কিছু পরিমাণ কি হয়ে যাবে? স্প্রিংটা কিছু পরিমাণ প্রসারিত হয়ে যাবে। এবার আমরা কি করলাম? বলটা থামাইলাম না, না থামাই কি করলাম? ওর ওপর আরো এক্সট্রা পরিমাণ বল দেওয়া শুরু করবো, আরো বল দেওয়া শুরু করবো। আরো এক্সট্রা পরিমাণ বল দিলে এবার কি হবে? দেখো তো, স্প্রিং কে বল দিতে দিতে তুমি তো লম্বা তার বানায় ফেলছো, টান দিয়ে স্প্রিং এর লম্বা তার বানায় ফেলছো। এবং তার বানায় ফেললে এবার ছেড়ে দিলে কি আর স্প্রিং আগে জায়গায় ব্যাক করবে? জীবনও করবে না। এর আগেও তুমি যখন একদম অলমোস্ট বাঁকা করে ফেলছিলে, এই যে হালকা হালকা ছিল, তখনও আগের জায়গায় ব্যাক করতো না। তার মানে যে কোনো স্থিতিস্থাপক বস্তু বল প্রয়োগ করলে চেঞ্জ হইতে হইতে এমন একটা অবস্থায় চলে আসবে, এরপর বল ছেড়ে দিলে আর কোন জায়গায় ব্যাক করবে না, আগে জায়গায় ব্যাক করবে। অর্থাৎ বস্তুটা স্থিতিস্থাপক বস্তু থেকে কি বস্তু হয়ে গেছে? দেখো তো, আগে জায়গায় ব্যাক না করলে নমনীয় হয়ে গেছে। তাহলে বল প্রয়োগ করতে করতে
এমন একটা অবস্থা করছি আর আগের জায়গায় ব্যাক করতে পারতেছে না, তার মানে ও এমন একটা লিমিট আছে যেটা পর্যন্ত আগের জায়গায় ব্যাক করতে পারতো। ওই যে লিমিট পর্যন্ত মনে করে এতটুকু পর্যন্ত বাড়াইলে ও আগের জায়গায় ব্যাক করতে পারতো। এই পর্যন্ত যে সীমাটা বা লিমিটটা এই জায়গা পর্যন্ত আনলে ও আবার কোন জায়গায় ব্যাক করতেছে, আগের জায়গায়। এই জায়গায় আনলে আর ও আগের জায়গায় কি করতে পারতেছে না, ব্যাক করতে পারতেছে না। তাহলে কোন একটি স্থিতিস্থাপক বস্তু যেই সীমা পর্যন্ত স্থিতিস্থাপক ধর্ম দেখে, অর্থাৎ আগের জায়গায় কি করতে পারে, ব্যাক করতে পারে, ওই সীমা বা লিমিটটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এটাকে বলি হচ্ছে আমরা কি সীমা, স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। তাহলে স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি, যে কোনো একটি স্থিতিস্থাপক বস্তুকে যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটি আবার আগের অবস্থানে ফিরে চলে আসে বা স্থিতিস্থাপক ধর্ম বজায় রাখে, ওই সীমাকে আমরা বলবো কি সীমা, স্থিতিস্থাপক সীমা। এর চেয়ে যদি আমরা স্থিতিস্থাপক সীমার পরে চলে যাই, বস্তুটা গিয়ে স্থিতিস্থাপক থাকবে না, বস্তুর আগের জায়গায় ব্যাক করতে পারবে না। কিন্তু স্থিতিস্থাপক সীমার আগ পর্যন্ত বস্তুটা কি বস্তু হিসেবে আচরণ করবে, স্থিতিস্থাপক বস্তু হিসেবে আচরণ করবে। তাহলে স্থিতিস্থাপক সীমার বৈশিষ্ট্য হচ্ছে কি, এই স্থিতিস্থাপক সীমার আগে বস্তু কি রয়ে যাবে, বস্তু রয়ে যাবে স্থিতিস্থাপক। কিন্তু এই সীমার পরে পরে বস্তু তার কি ধর্ম হারায় ফেলবে, স্থিতিস্থাপক ধর্ম হারায় ফেলবে, ধর্ম হারিয়ে যায়, স্থিতিস্থাপক ধর্ম হারিয়ে যায়। এটা করে সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কি বললাম, স্থিতিস্থাপক সীমাটা বল প্রয়োগ করছো, চেঞ্জ হয়েছে, বল প্রসারণ করছো, আগের জায়গায় ফিরে আসছে স্থিতিস্থাপক বস্তু। কিন্তু একটা লিমিট পর্যন্ত স্থিতিস্থাপক বস্তু, মানে সীমা পর্যন্ত স্থিতিস্থাপক বস্তু, এর বেশি চলে গেলে ও আর কি থাকবে না, স্থিতিস্থাপক ধর্মটা থাকবে না। ওই সীমাটাকে আমরা বলতেছি কি সীমা, স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, স্থিতিস্থাপক সীমাটা বুঝা গেলে এরপরে আমরা পরের টপিকে চলে আসি। এরপরের টপিকটা হচ্ছে আমাদের, এবার আমরা মেইন জিনিসগুলোতে চলে আসবো। এরপরের মেইন ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে আমাদের বিকৃতি। বিকৃতি জিনিসটা কি? আচ্ছা, আমরা সব উদাহরণে স্প্রিং দিয়ে দিচ্ছি, স্প্রিং দিয়ে দিব। আচ্ছা, একটু খেয়াল করুন, আমরা স্প্রিং এর ক্ষেত্রে জানি, আর বলার কিছু নেই, যা জানি আমরা এতবার পর্যন্ত বলছি। তাহলে বল প্রয়োগ করছো, স্প্রিংটা আকৃতি বা অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, স্প্রিংটা কিছু পরিমাণ ওর কি পরিবর্তন হয়ে গেছে, দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এই স্প্রিং এর কিছু পরিমাণ যে দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে বা আকৃতি পরিবর্তন হয়ে গেছে, তো এই জিনিস আর এই জিনিস কি সেম আছে না। কিরকম, মনে করো কি হয়েছে, তোমার হাত, তুমি এই হাতটার জোর একটা টান দিলে, জোরে টান দিলে কি হবে, এই হাতটা লম্বা হয়ে যাবে। তাহলে হাতের নর্মাল আকৃতিটা কি আর থাকবে না, আকৃতিটা বিকৃত হয়ে যাবে। এই যে পরিবর্তনটা হয়েছে, অর্থাৎ আকৃতিটা যে বিকৃত হয়ে গেছে, এই পরিবর্তনের পরিমাণটাকে আমরা বলি হচ্ছে বিকৃতি। কি বলবো এই জিনিসটাকে, বিকৃতি বলবো। বিকৃতি যদিও ম্যাথমেটিক্যাল আরেকটা সংজ্ঞা আছে বিকৃতি, এটা বুঝো তুমি আগে যে বিকৃতি জিনিসটা কি। বল প্রয়োগ করছি, যে চেঞ্জটুকু হয়েছে ওই চেঞ্জটার নামে আমরা কি বলতেছি, বিকৃতি বলতেছি। এবার আসো, বিকৃতির গাণিতিক সংজ্ঞাটা কি, বা বিকৃতি বলতে আমরা কি বুঝি। দেখো তো, ওর একটা আদি দৈর্ঘ্য ছিল, এই যে আদি দৈর্ঘ্য ছিল, ওর কিছু পরিমাণ দৈর্ঘ্যের চেঞ্জ ঘটছে, ওটাকে আমরা স্মল এল দিয়ে দিই, কিছু পরিমাণ দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। তাহলে দৈর্ঘ্য চেঞ্জ হওয়া মানে ওইটাকে আমরা কি বলতেছি, বিকৃতি বলতেছি। এরপরে ঘটনা আসে বিকৃতির সংজ্ঞা। বিকৃতির সংজ্ঞা দেওয়া হয়ে হচ্ছে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে, তাকে বিকৃতি বলে। আগে লিখে ফেলো, তারপর আমরা বলতেছি কি ঘটনাটা কি। আচ্ছা, কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, বিকৃতি বলবো। এখন কথা হচ্ছে স্যার, সব বুঝলাম, কোন বস্তু বুঝলাম, এককও বুঝলাম, পরিবর্তন বুঝলাম, কিন্তু এই জায়গার মধ্যে মাত্রা জিনিসটা কি। আচ্ছা, এই মাত্রাটা নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন। আচ্ছা, এই মাত্রা জিনিসটাকে একটু খেয়াল করো। মাত্রা জিনিসটা হইতেছে ডাইমেনশন, অর্থাৎ তোমার কয়টা অক্ষ আছে বা কয়টা দৈর্ঘ্য আছে। আসলে একটু খেয়াল করি কি বুঝাইলে হবে। মনে করো তোমার কাছে একটা এক্স ওয়াই জেড অক্ষ আছে, এক্স ওয়াই জেড। এবার আসো, যদি কোনো একটা বস্তু শুধু এক্স অক্ষ বরাবর থাকে,
তার মানে কিরকম, মনে করো আমি একটা তার নিলাম, এই তারটা তুমি যদি খেয়াল করো এই তারটার এক্স অক্ষ বরাবর ওর একটা দৈর্ঘ্য আছে, তো ওয়াই অক্ষ বরাবর কি কোনো দৈর্ঘ্য আছে? না। তাহলে ওর মাত্রা কয়টা? একটা। শুধু কি আছে? ওর দৈর্ঘ্য আছে। ওকে, তাহলে দৈর্ঘ্য বুঝে গেল ওই বস্তুটার একটা কি মাত্রা। তারপর হচ্ছে মনে করো এবার বস্তুর মধ্যে এক্স অক্ষ না, এবারও এক্স অক্ষ আছে ওয়াই অক্ষ আছে, তাহলে বস্তুটার কয়টা মাত্রা আছে? দুইটা অক্ষ আছে, তার মানে দ্বিমাত্রিক বস্তু। তাহলে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে দেখো তো উদাহরণ দিই আমরা, ওর একটা এক্স অক্ষ বরাবর জিনিস আছে, একটা ওয়াই অক্ষ বরাবর জিনিস আছে, তাহলে বস্তুটা এই আকৃতির হবে, এই যে আয়তাকৃতি বা ওই টাইপের আকৃতি যাই হোক। তাহলে এক্স অক্ষ বরাবর একটা মাত্রা, ওয়াই অক্ষ বরাবর আর একটা মাত্রা, দুইটা মাত্রা আছে। তাহলে দেখো তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল। তাহলে দ্বিতীয় টাইপের বস্তুর ক্ষেত্রে কি থাকবে? আমাদের ক্ষেত্রফল থাকবে। দৈর্ঘ্য তো আছেই, কিন্তু ওর কিও আছে, ক্ষেত্রফল আছে, কিন্তু ওর ক্ষেত্রে কোনো প্রকার কি নেই, শুধু যদি দৈর্ঘ্য থাকে একদম চিকন হয় ও শুধু দৈর্ঘ্য থাকবে, ওর প্রস্থচ্ছেদেরও কোনো প্রকার কি থাকবে না, ক্ষেত্রফল থাকবে না। তারপর চলে আসি, তারপর হচ্ছে এরপর আমাদের এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে, জেড অক্ষ থাকবে। অর্থাৎ বস্তুটা এবার কি আকৃতি হবে বুঝতে পারছো? এবার বস্তুটা ঘন বস্তু আকৃতির হবে, এই যে ঘন বস্তু আকৃতির হবে। ওই যে ওর একটা এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে, তিনটা অক্ষ আছে। তাহলে এই টাইপের বস্তুর ক্ষেত্রে কি থাকবে? আয়তন থাকবে। এই যে দৈর্ঘ্য বা এক মাত্রার বস্তুগুলোর যে দৈর্ঘ্য, দুই মাত্রার বস্তুগুলোর ক্ষেত্রফল, তিন মাত্রার বস্তুগুলোর আয়তন, এই জিনিসটাকে আমরা কি বলতেছি? বস্তুর মাত্রা বলতেছি। অর্থাৎ তুমি এই টাইপের বস্তুকে যদি টান মারো শুধু ওর কি চেঞ্জ হবে? দৈর্ঘ্য। এই টাইপের বস্তুর ক্ষেত্রে যদি টান মারি ওর ক্ষেত্রফল চেঞ্জ হবে। এই টাইপের বস্তুর ক্ষেত্রে বল প্রয়োগ করলে ওর কি চেঞ্জ হবে? আয়তন চেঞ্জ হবে। তাহলে যার ক্ষেত্রে দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে ওর মাত্রা দৈর্ঘ্য, যার ক্ষেত্রে ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে ওর মাত্রা ক্ষেত্রফল, যার ক্ষেত্রে আয়তন চেঞ্জ হয়েছে ওর মাত্রা কি হবে? আমাদের আয়তন হবে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের মাত্রা। তাহলে মাত্রা যদি এটা হয়, আমরা কয় রকম মাত্রা পাচ্ছিলাম? আমরা 3 রকম মাত্রা পাচ্ছিলাম। তাহলে 3 রকম মাত্রার জন্য বিকৃতিও কয় রকম হবে? আমাদের 3 রকম হবে। তাহলে চলে আসি আমরা বিকৃতির প্রকারভেদ। বিকৃতির প্রকারভেদ, বিকৃতির প্রকারভেদ। যে সকল বস্তু শুধুমাত্র কি দেখছিলাম আমরা? দৈর্ঘ্য আছে, যে সকল বস্তু শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তাহলে ওই সকল বস্তুর ক্ষেত্রে সাপোজ আমাদের কাছে একটা তার আছে, এখন তাহলে ওর তারের দৈর্ঘ্য আমরা মনে করলাম কতটুকু? তারের দৈর্ঘ্য মনে করলাম ক্যাপিটাল এল। এরপর তারটাতে আমরা কিছু পরিমাণ কি প্রয়োগ করলাম? বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার কারণে তারটার পরবর্তী অবস্থা কি হয়েছে? তারটার পরবর্তী অবস্থা হচ্ছে তারটা কিছু লম্ব হয়ে গেছে, এদিকে কিছু লম্ব হয়ে গেছে। তাহলে দেখো তো ওর কিছু পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে কতটুকু? স্মল এ। তাহলে আমরা বলছিলাম যে পরিবর্তনটুকু হবে ওইটাকে আমরা কি নাম দিয়েছি? বিকৃতি। কিন্তু সংজ্ঞার দিক থেকে আমরা বলছিলাম একক মাত্রায় যে পরিবর্তন হয়। এখন ওর কি আছে? মাত্রা হিসেবে দৈর্ঘ্য আছে। তো ওর ক্ষেত্রে সংজ্ঞাটা কি হবে? ওর ক্ষেত্রে সংজ্ঞাটা হবে একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়, তাকে আমরা কি বিকৃতি বলবো? দৈর্ঘ্য বিকৃতি বলবো। কি বিকৃতি বলবো? দৈর্ঘ্য বিকৃতি বলবো। তাহলে আসি তো, এল দৈর্ঘ্যের বস্তু আছে, কতটুকু চেঞ্জ হয়েছে? স্মল এল পরিমাণ চেঞ্জ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি না ইজিলি যে এল দৈর্ঘ্যের বস্তু পরিবর্তন হয় স্মল এল পরিমাণ। এল দৈর্ঘ্যের বস্তু পরিবর্তন হয় স্মল এল। কিন্তু দৈর্ঘ্য বিকৃতি কাকে বলতেছি আমরা? একক দৈর্ঘ্যে যে পরিবর্তন হয়। তাহলে এল দৈর্ঘ্যের জায়গায় আমরা কি দৈর্ঘ্য নিয়ে চলে আসবো? একক দৈর্ঘ্যের বস্তু যে পরিবর্তন হয় স্মল এল বাই ক্যাপিটাল এল। একক দৈর্ঘ্যের বস্তু যে পরিবর্তন হয় ওইটাকে আমরা কি বিকৃতি বলতেছি? দৈর্ঘ্য বিকৃতি। এবার মাত্রা জিনিসটা বোঝা গেছে যে মাত্রা জিনিস মানে দৈর্ঘ্য, এই ক্ষেত্রে এই জন্য দৈর্ঘ্য বিকৃতি মানে কি আসবে আমাদের? স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতির সূত্রটা কি চলে আসলো? তাহলে প্রথম টাইপের বিকৃতি হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতির সূত্রটা কি চলে আসলো? দৈর্ঘ্য বিকৃতির সূত্র আসলো স্মল এল বাই ক্যাপিটাল। তাহলে স্মল এল জিনিসটা কি? স্মল এল জিনিসটা হচ্ছে দৈর্ঘ্য যতটুকু কি হয়েছে? চেঞ্জ হয়েছে। বল প্রয়োগ করা তো দৈর্ঘ্য যতটুকু কি হয়েছে? চেঞ্জ। তাহলে আমরা বুঝলাম স্মল এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন।
ক্যাপিটাল এল মানে কি দেখো তো, ক্যাপিটাল এল মানে আগে যে দৈর্ঘ্যটা ছিল অর্থাৎ আদি অবস্থা। সোজা কথা, বিকৃতি বললে আমরা সবসময় এই কথাটা মনে রাখবো, পরিবর্তন ডিভাইড বাই কি আদি, পরিবর্তন বাই আদি। যেহেতু দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্যের পরিবর্তন করে আদি দৈর্ঘ্য নিচে বসবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি সূত্র। সবাই বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তাহলে একটু নোট করে নিব। নোট করার পর এরপরে সেকেন্ড বিকৃতির মধ্যে আমরা চলে আসি। সেকেন্ড বিকৃতি 2 নাম্বার। এই 2 নাম্বার বিকৃতিটা দেখো তো, সেকেন্ড বিকৃতির ক্ষেত্রে আমরা বলছিলাম ক্ষেত্রফল থাকবে যেই সব বস্তু। এই বিকৃতির একটা স্পেশাল নাম আছে, যেটা হচ্ছে ক্রিন্টন, বা হচ্ছে আমাদের কি বিকৃতি, আকৃতি বিকৃতি। একটা স্পেশাল রকম বিকৃতি, কি রকম দেখবো আমরা। আচ্ছা, ক্রিন্টন বা আকৃতি বিকৃতি একটু খেয়াল করি। মনে করি হচ্ছে আমাদের কাছে একটা বস্তু আছে যার ক্ষেত্রফল আছে। কেন? দৈর্ঘ্য প্রস্থ দুটি জিনিস থাকবে। আচ্ছা, এই যে একটা বস্তু আছে। এবার কি করলাম আমরা, এই বস্তুটা এই জায়গার মধ্যে খুব শক্ত করে আটকানো, ঠিক আছে, দৃঢ় ভাবে আটকানো আছে, দৃঢ়ভাবে আটকানো আছে। তো আমরা কি করলাম, এই বস্তুটা এই বরাবর একটা ধাক্কা দিলাম, বল প্রয়োগ করবো। তাহলে এই বরাবর যখন ওকে বল প্রয়োগ করবে, যে এরকম করে বল প্রয়োগ করবো, তাহলে বস্তুটা কি হবে দেখো তো, যদি মোটামুটি ভালো বল প্রয়োগ করো, এই জায়গা থেকে তো ছুটতে পারতেছে না, তাহলে মুভ করতে পারবে না। ও হালকা পরিমাণ কি হয়ে যাবে, কাত হয়ে যাবে, অর্থাৎ হালকা পরিমাণ এরকম বেগে যাবে, এরকম হয়ে যাবে। অর্থাৎ ওর যে বল প্রয়োগ করার কারণে নর্মাল সোজা অবস্থায় ছিল, বেগে যাবে, হালকা পরিমাণ শুয়ে যাবে। তাহলে এই যে বল প্রয়োগে কিছু পরিমাণ আকৃতি চেঞ্জ হয়ে গেছে, এই জন্য নাম দিচ্ছে আকৃতি বিকৃতি বা কি বিকৃতি, ক্রিন্টন বিকৃতি, বাজে নাম ক্রিন্টন। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে বল প্রয়োগ করাতে এই যে আকৃতি চেঞ্জ হয়ে গেছে, কিছু পরিমাণ কোণ তৈরি হয়েছে এই জায়গার মধ্যে। এই যে কোণটা তৈরি হয়েছে এই জায়গার মধ্যে, এটাকে নাম দিলাম আমরা থিটা। এই যে কোণ তৈরি হবে, এই যে দেখো তো, আগে কি এই জিনিসটা ছিল না, এই থিটা পরিমাণ কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। এই জন্য এই থিটার মানটাকে আমরা বলবো কি বিকৃতি, ক্রিন্টন বা আকৃতি বিকৃতি। ক্রিন্টন বা আকৃতি বিকৃতি বলতেছি থিটা। এখন এটা বুঝতে একটু সমস্যা হতে পারে, ভাই এরকম করে বেগে গেছে, তাহলে কি হবে কাহিনী। আচ্ছা, একটু উদাহরণ দেখি, তাহলে ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, মনে করো তোমার কাছে একটা বই আছে, বই। এবার বইটাকে আমি বাগাইলাম এরকম করে, ঠিক আছে। তাহলে বইয়ের পেজ বরাবর যদি আমরা দেখি, এরকম দেখা যাবে না বইটা, এরকম দেখা, ঠিক না, সাইড টু সাইড দেখলে যে এরকম একটা বই আছে, একটু সাইড করে দিলে এই যে মনে করো এই পেজটা আছে, তুমি হালকা এরকম করে দিলে, তাহলে এরকম করলে এই সাইডটা দেখা যাবে, যে এই সাইডটা আছে। আচ্ছা, এই সাইডটা দেখা গেলে এবার তুমি কি করলো, এই বইটার এই জায়গাটা একটু টান মারো। ওই যে মনে করো ফার্স্ট পেপারে যে বইটা আছে ইসাক স্যারের, ওইটা বহুত মোটা করে দিয়ে করলেও হবে। বল প্রয়োগ করছো, কিন্তু মাস্ট মাথায় রাখতে হবে এই জায়গাটা অবভিয়াসলি কি থাকতে হবে, দৃঢ়ভাবে যুক্ত থাকতে হবে, মানে এটা ফিক্স, একদম ফিক্স। এই ফিক্স অবস্থা থাকলে তুমি যদি এটা বল প্রয়োগ করো, দেখো তো হালকা পরিমাণ কি হয়ে যাবে, এই যে বইটা হালকা একটু কাত হয়ে যাবে, বেশি কাত হবে না কিন্তু হালকা একটু কাত হয়ে যাবে, এরকম করে হালকা কাত হয়ে যাবে। এই যে দেখো তো এই জায়গায় একটা কোণ তৈরি হয়েছে না, ওইটাকে আমরা কি বলছি, ক্রিন্টন বা আকৃতি বিকৃতি। তাও না বুঝলে আরেকটু উদাহরণ দেখ, মনে করো হচ্ছে আমাদের কাছে একটা দেয়াল আছে, এই দেয়াল থেকে সাপোজ মনে করো একটা লোহার এরকম একটা মোটা জিনিস বেরোয় আসছে, থাকে না দেয়াল থেকে মাঝে মাঝে এরকম রড বেরোয় থাকে না। আচ্ছা, রড বলতে এটা একটু মোটা, রড। এবার আমরা কি করলাম, এই রডটার উপরে এই জায়গা থেকে বল প্রয়োগ করলাম। তাহলে বল প্রয়োগ করলে কি হবে দেখো তো, তাহলে কি বললাম, দেয়াল থেকে রডের মতো একটা বেরোয় আছে, এরকম রডের মতো একটা বেরোয় আছে, বের হয়ে থাকার পর আমরা ওই বরাবর কি প্রয়োগ করলাম, ওকে বল প্রয়োগ করছি। তাহলে ওকে নর্মালি এরকম থাকবে না, হালকা পরিমাণ বেগে যাবে, দেখো তো। এবারও আমাদের ওই যে বেসটা ছিল, যেটার উপর ছিল বেসটা আছে, ওইটা কিন্তু স্থির আছে, কিন্তু ওইটা বেগে গেছে। এই যে কোণটা তৈরি হচ্ছে, ওই কোণটাকে আমরা কি বলতেছি, ক্রিন্টন বা কি বিকৃতি বলতেছি, আকৃতি বিকৃতি বলতেছি। বুঝা গেছে,
কোন একটা আয়তাকৃতি পাত আছে, উপর বরাবর বল প্রয়োগ করছি, স্পর্শ বল বলে ওইটাকে আমরা। বল প্রয়োগ করলে যে কোণে বেঁকে চলে যাবে ওই কোণটার নামই হচ্ছে ওটা ক্রিমটন বা আকৃতি বিকৃতি। যে কোণটা তৈরি হচ্ছে ওটাকে আমরা থিটা বলতেছি। এই থিটার মান বের করতে পারলে ওইটাই হবে ক্রিমটন বা আকৃতি বিকৃতি। এবার আসো, যেই প্রান্তটা দৃঢ় অবস্থায় আটকানো থাকবে, আবার বলবে যেই প্রান্তটা দৃঢ় অবস্থায় আটকানো থাকবে ওর ঠিক বিপরীত প্রান্তে আমরা কি প্রয়োগ করতেছি? বল। যেমন তুমি চিন্তা করো, ওই যে দেয়ালের ক্ষেত্রেও যখন ছিল এই জিনিসটা বের হয়েছিল, বল প্রয়োগ করছে দেয়ালের ক্ষেত্রে, ও বেঁকে গেছিল এরকম, দৃঢ় প্রান্তের বিপরীত জায়গাতে বল প্রয়োগ করছে। তাহলে দৃঢ় প্রান্ত এবং যেই পাশটা চেঞ্জ হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা মনে করলাম ক্যাপিটাল ডি। ঠিক আছে? তাহলে দৃঢ় প্রান্তের বিপরীত পাশে অলওয়েজ বল প্রয়োগ করবো, কারণ এই তিনটা পাশই খোলা আছে। যেটা দৃঢ় আছে ওর বিপরীত পাশ যেটা, ওটাতে বল প্রয়োগ করছি। দৃঢ় প্রান্ত এবং যেই প্রান্তটা চেঞ্জ হয়ে সরে গেছে ওই প্রান্তটা কি মনে করছি? দূরত্বটা মনে করছি ডি। তাহলে আমরা বুঝলাম এই ডিটা হচ্ছে সোজা কথা দৈর্ঘ্য বলা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করছি, এরপর ও নর্মালি এই পজিশনটা ছিল, সরে এই পজিশনে লাল পজিশনে চলে আসছে। তাহলে দেখো তো এই জায়গায় কিছুটা চেঞ্জ হয়েছে। এই যে চেঞ্জটা হয়েছে ওটাকে আমরা স্মল ডি মনে করছি। তাহলে স্মল ডি জিনিসটা কি? স্মল ডি হচ্ছে যতটুকু সরে যাবে, যতটুকু সরে যাবে। তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে দৃঢ় প্রান্তের এবং বিপরীত প্রান্তের মধ্যবর্তী দূরত্ব। স্মল ডি হচ্ছে যেই প্রান্তটা সরাসরি করছে কতটুকু নড়ে গেছে, যতটুকু সরে গেছে ওইটা। তাহলে দেখো তো এটা যদি থিটা হয়, আমরা এই জায়গার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। দেখো এই জায়গার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই যে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের থিটা আছে, থিটার বিপরীত বাহু, থিটার বিপরীত বাহু, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। স্মল ডিটা হচ্ছে আমাদের লম্ব। আর থিটার সাথে যেটা আছে ওটাকে আমরা বলি ভূমি। তাহলে ক্যাপিটাল ডিটা কি হিসাবে আছে? ভূমি। তাহলে আমার কাছে লম্ব আছে আর ভূমি আছে, দুটো জিনিস আছে। লম্ব আর ভূমি থাকলে আমি কোন অনুপাতে যাবো? ট্যান থিটা। ট্যান থিটা কি আসবে? লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হবে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এবার আসো, আমার তো ট্যান থিটা লাগবে না, আমার লাগবে হচ্ছে থিটা। কারণ থিটাটাকে আমরা কি বিকৃতি বলতেছি? ক্রিমটন বা কি বিকৃতি বলতেছি? আকৃতি বিকৃতি। তুমি একটু খেয়াল করো তো, যখন তোমাকে ওই যে বইয়ের উদাহরণটা বলছিলাম, একটা কথা বলছিলাম কিন্তু আমি, যে বইয়ের উদাহরণটা সাইড থেকে দেখলাম, বইয়ের বলছিলাম বই যখন বাঁকবে দৃঢ় প্রান্তটা আটকে রাখলে, এরকম করে আটকে রাখলে হালকা একটু নড়বে, তো খুব বেশি কোণ করতে পারবে না। সেম মনে করো হচ্ছে একটা বিল্ডিং আছে, এটা একটা বিল্ডিং, এখন বিল্ডিং ভূমিকম্প হয়েছে, তোমার কি মনে হয় পুরো কাইট হয়ে পড়ে যাবে? না, পড়লে তো ভেঙে যাবে। কিন্তু কিছু পরিমাণ যদি নড়ে তাহলে আরো ভেঙে পড়বে না। তাহলে কোণটা যখন তৈরি হবে ওই কোণটা কি হইতে হবে? অনেক ক্ষুদ্র হইতে হবে। তো ক্ষুদ্র মানে আমরা বুঝতে পারতেছি থিটার মানটা অলমোস্ট কত ডিগ্রির কাছাকাছি হইতে হবে? 0 ডিগ্রির কাছাকাছি হইতে হবে। আচ্ছা, থিটা যদি 0 ডিগ্রির কাছাকাছি হয় তাহলে আমরা ত্রিকোণমিতি অনুসারে জানি থিটা 0 ডিগ্রির কাছাকাছি হলে ট্যান থিটাও কিসের সমান হইতে থাকে? থিটার সমান হইতে থাকে। তাহলে থিটা 0 ডিগ্রির কাছাকাছি হলে ট্যান থিটা কিসের কাছাকাছি হবে? থিটার কাছাকাছি হবে, অর্থাৎ এই যে কোণটা থাকবে ওইটার সমান হবে। ঠিক আছে? তাহলে চলে আসে অর ট্যান থিটার জায়গায় আমরা কি লিখতে পারি তাহলে এখন? যে এটা যদি অনেক ক্ষুদ্র হয়, থিটা যদি কি হয়? থিটা ক্ষুদ্র হলে, অর্থাৎ থিটা 0 ডিগ্রির কাছাকাছি হলে ট্যান থিটা থিটা হবে। তাহলে ট্যান থিটার জায়গায় আমরা লিখে বলতে পারি থিটা স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আমাদের দরকার ছিল কিসের মান? আমাদের দরকার ছিল থিটার মান। তাহলে থিটা ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এটাই হচ্ছে আমাদের ক্রিমটন বা আকৃতি বিকৃতি, ক্রিমটন বিকৃতির সূত্র। এখানে স্মল ডিটা কি? স্মল ডিটা হচ্ছে যতটুকু পরিবর্তন হয়েছে, যে বাহুটা চেঞ্জ হয়েছে ও কতটুকু চেঞ্জ হয়েছে পরিবর্তন। ক্যাপিটাল ডিটা হচ্ছে এই যে বাহুতে দৃঢ় এবং দৃঢ় থেকে ওই বাহু পর্যন্ত দূরত্ব, দৃঢ় এবং যেই পাশটা চেঞ্জ হয়েছে। তাহলে দৃঢ় প্রান্ত ও বিপরীত বাহুর দূরত্ব। এবার আসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্যার আমরা এই যে থিটাটা বের করলাম, থিটাটা কিসে বেরোবে? থিটাটা ডিগ্রিতে না, থিটার সবসময় এসআই একক মাথায় রাখতে হবে, আমরা জানি রেডিয়ান। থিটাটা সবসময় কিসে বের হবে? রেডিয়ানে বের হবে। এবার আসো, মনে করো তোমাকে এবার কেউ থিটাটা দিয়ে দিচ্ছে, মানে ক্রিমটন বিকৃতির মান দিয়ে দিচ্ছে,
ডিগ্রিতে দিয়ে দিছে। তাই ডিগ্রিতে দিলে কি তোমার লাভ হবে না? তুমি ডিগ্রি থেকে মাস কিসে নিয়ে যেতে হবে? রেডিয়ানে। এখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানের সূত্র জানি। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার সূত্র কি? যে কত দিয়ে গুণ করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ। তাহলে আবারও কি বললাম, ডিগ্রি দেওয়া থাকলে মাস্ট এটাকে কিসে কনভার্ট করে নিতে হবে? রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। কিসের ক্ষেত্রে? অবশ্যই তিনটন বিকৃতির থিটাটা রেডিয়ানে থাকতে হবে। এটা খুব ভালো করে 3 নাম্বার বা আয়তন বিকৃতি। ওই যে 3 নাম্বার ছিল কি, যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থও থাকবে, উচ্চতাও থাকবে, বা 3টা অক্ষর থাকবে, আয়তন বিকৃতি। কিরকম? মনে করো আমাদের কাছে একটা বেলুন আছে, বেলুন একটা মুখ আছে, তো বেলুন, আচ্ছা একটা বেলুন আছে, ওকে। এবার এই বেলুনকে কি করলাম, আমরা কিছু বাতাস দিলাম, কিছু বাতাস দিলাম। তো বাতাস দিলে কি হবে? বেলুনটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। তাহলে বেলুনটা বড় হয়ে মনে করলো এই আকৃতি ধারণ করছে, এরকম ছিল, বড় আকৃতি ধারণ করছে। তাহলে ওর আগে একটা আয়তন ছিল, ঠিক আছে? এই যে আয়তনটা, এই আয়তনটাকে আমরা আগের আয়তন ক্যাপিটাল ভি বলতেছি। এরপর ওর আয়তন কিছু বেড়ে গেছে, এই যে আয়তন বেড়ে গেছে চারপাশেই বাড়ছে, আয়তন বৃদ্ধিটাকে আমরা স্মল ভি বলতেছি। তাহলে ক্যাপিটাল ভি মানে হচ্ছে আমাদের আদি আয়তন, স্মল ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। এখন আসি সংজ্ঞাতে চলে আসবো। আমাদের সংজ্ঞা কি? বিকৃতির সংজ্ঞা হচ্ছে একক মাত্রায় যে পরিবর্তন হয় ওটাকে আমরা বলি বিকৃতি। এবার ওর মাত্রাটা কি? এবার ওর মাত্রাটা হচ্ছে আয়তন। তাহলে একক মাত্রায়, তাহলে এবার হয়ে যাবে একক আয়তনে যে পরিবর্তন হয় ওটাকে আমরা কি বলবো? আয়তন বিকৃতি। তাহলে একক আয়তনের যে পরিবর্তন হয় তাকে আয়তন বিকৃতি বলে। আয়তন বিকৃতি বলে। অথবা শর্টলি আমরা একটা কথা বলছিলাম যে বিকৃতি মানে পরিবর্তন ডিভাইড বাই কোন অবস্থা? আদি অবস্থা। তাহলে আমরা আয়তন বিকৃতিও সেম ভাবে লিখে বলতে পারি, আয়তন বিকৃতি কি আসবে? পরিবর্তন ডিভাইড বাই কি অবস্থা? আদি অবস্থা। এখন পরিবর্তন মানে কিসের পরিবর্তন? যেটা আয়তন বিকৃতি, আয়তনের পরিবর্তন ডিভাইড বাই কি আয়তন? আদি আয়তন। আয়তনের পরিবর্তনকে কতটুকু মনে করছি আমরা? স্মল ভি ডিভাইড বাই কত? এই আদি আয়তন কি অবস্থায় ছিল? ক্যাপিটাল ভি। এই যে ক্যাপিটাল ভি, তাহলে আমরা আয়তন বিকৃতি মানে লিখতে পারি স্মল ভি ডিভাইড বাই কি ভি, ক্যাপিটাল ভি। বিকৃতি প্রকাশ করার জন্য আমাদের তেমন কোনো চিহ্ন বইতে দেওয়া নেই, এই জন্য আমরা নর্মালি লিখছি স্মল ভি বাই কি হবে আমাদের? ক্যাপিটাল ভি, যেটা হচ্ছে আমাদের কি বিকৃতি? আয়তন। আমরা পড়বো হচ্ছে যে টপিকটা, ওইটা আমরা বললাম পীড়ন। আচ্ছা, পীড়ন জিনিসটা কি একটু খেয়াল করি। আমাদের কাছে একটা স্প্রিং আছে, ওই স্প্রিংটার উপর আমরা একটা কি প্রয়োগ করলাম? বল প্রয়োগ করলাম। আমরা এখন জানি স্প্রিং এর উপর যদি বল প্রয়োগ করা হয়, চিন্তা করো স্প্রিংটাকে আমরা টান দিচ্ছি, সেই স্প্রিংটা কি চায়? যে ভেতরের দিকেও সংকুচিত হয়। কেন? ছেড়ে দিচ্ছে, আবার আগে চলে আসতে চায়। তার মানে স্প্রিং এর উপর যদি আমরা বল প্রয়োগ করি, স্প্রিংটাও বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে। নরমাল নিউটনের থার্ড ল অনুসারে বিপরীত দিকে একটা বল আছে, যেটাকে আমরা বলি কি বল? প্রতিক্রিয়া বল। এখন আসো, স্প্রিং এর ক্ষেত্রে এই প্রতিক্রিয়া বলটাকে আমরা কি নাম বলি? স্প্রিং এর ক্ষেত্রে এই প্রতিক্রিয়া বলকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল। কি বল বলবো আমরা? এই বলের নাম প্রত্যয়নী বল। এটা আমরা অলরেডি আগের চ্যাপ্টার গুলোতে পড়ে আসছি। আচ্ছা, তাহলে প্রতিক্রিয়া বল বা প্রত্যয়নী বল। কিন্তু একটা কথা আমরা জানি, সেটা হচ্ছে এই যে বলটা আছে আর এই যে প্রতিক্রিয়া বলটা আছে, দুইটা বল অবশ্যই কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে আমরা বুঝলাম এই বল প্রয়োগকৃত বল আর প্রতিক্রিয়া বল, দুইটার মান পরস্পর কি হবে? সমান। এবং কি মুখী হয় আমরা জানি? বিপরীতমুখী। আমরা শুধু মান বিবেচনা করলে, আমরা যদি শুধু কি বিবেচনা করি? মান বিবেচনা করি, তাহলে এই বল আর এই বলের মান পরস্পর কি হবে? সমান। কিন্তু দিক কোন দিকে? বিপরীত দিকে। আচ্ছা, দিকে আমরা যাচ্ছি না। এবার আসো, খেয়াল করো তো, তুমি এই বস্তুটাকে যেই বলটা প্রয়োগ করবা ও ওই পরিমাণ ভেতরের দিকে কি হয়ে যেতে থাকবে? প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। ওই বস্তুটা ভেতরের দিকে ওই পরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এবার আসি, তাহলে আমি যদি বল প্রয়োগ করি, প্রতিক্রিয়া আছে, বল প্রয়োগ করছি, প্রতিক্রিয়া আছে। এখন এই যে বস্তুটার উপর আমি বল প্রয়োগ করতেছি, ওর এই জায়গায় একটা ক্ষেত্রফল আছে না? কি আছে? ক্ষেত্রফল। এই যে একক ক্ষেত্রফলে যেই পরিমাণ বল প্রয়োগ করা হয়, বা
একক ক্ষেত্রফলে যতটুকু প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় ওটাকে আমরা কি বলতে পারি? পীড়ন। দেখো, একক ক্ষেত্রফলে বল আর প্রতিক্রিয়া বল দুইটার মান সমান, কিন্তু পীড়ন জিনিসটা হিসাব করা হবে কাকে দিয়ে? পীড়ন জিনিসটা হিসাব করা হবে প্রতিক্রিয়া বল দিয়ে। তাহলে পীড়নের সংজ্ঞাটা আমরা লিখে বলতে পারি। পীড়নের সংজ্ঞাটা কি আসবে? কোন বস্তুর একক ক্ষেত্রফলে সৃষ্ট প্রতিক্রিয়া বা প্রত্যয়নী বলকে কি বলতেছি আমরা? পীড়ন বল। জিনিসটা তাহলে একক ক্ষেত্রফলে সৃষ্ট প্রতিক্রিয়া বা প্রত্যয়নী বলকে আমরা কি বলতে পারি? পীড়ন বলতে পারি। তাহলে একটু খেয়াল করবো সূত্রটা কি আসবে আমাদের তাহলে পীড়নের। দেখি তো, আমাদের এই জায়গায় এ পরিমাণ ক্ষেত্রফল আছে, বল প্রয়োগ করছি, মনে করছি কত পরিমাণ? এফ পরিমাণ। তাহলে লিখতে পারি এ ক্ষেত্রফলে সৃষ্ট বলের মান, প্রয়োগকৃত বলের মান এফ, প্রতিক্রিয়া বলের মানও কি হবে? এফ। কিন্তু পীড়নটা অবভিয়াসলি আমরা কি বলকে বলি? প্রতিক্রিয়া বলকে বলি। তাহলে এই ক্ষেত্রফলে সৃষ্ট প্রতিক্রিয়া বল হচ্ছে আমাদের কি? এফ। তাহলে একক ক্ষেত্রফলে সৃষ্ট প্রতিক্রিয়া বলের মান কত আসবে? এফ বাই এ। একক ক্ষেত্রফলে যতটুকু সৃষ্ট প্রতিক্রিয়া বল ওইটাকে আমরা নাম দিলাম কি? পীড়ন। তাহলে পীড়নের সূত্র কি চলে আসবে আমাদের? পীড়নের সূত্র চলে আসবে হচ্ছে পীড়ন is equals to F by A, যেখানে F মানে আমরা জানি বল, প্রয়োগকৃত বা প্রতিক্রিয়া, তার আমরা জানি দুইটার মান পরস্পর কি হবে? সমান হবে। আর এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। আচ্ছা, এই পীড়নটা আমরা বস্তুর উপর প্রয়োগ করতেছি, ঠিক না? মানে বলটা প্রয়োগ করতেছি বা প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে তখন। তাহলে বল প্রয়োগ করলেই আমরা জানি ওর আকৃতিটা কি হয়ে যাবে? চেঞ্জ। আকৃতি চেঞ্জ মানে ওটাকে কি বলতেছিলাম? বিকৃতি বলতেছিলাম। তাহলে আকৃতি চেঞ্জ হলে যে বিকৃতি হবে, তাহলে আমরা বলতে পারি যে পীড়ন বা বল প্রয়োগ করলেই বস্তুর কি হয়? চেঞ্জ হয় বা কি হয়? বিকৃতি হয়। তাহলে আমরা এই একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে আসলে পীড়ন প্রয়োগ করলেই বা বল প্রয়োগ করলেই বস্তুর কি হয়? বিকৃতি ঘটে। বিকৃতি ঘটবে। অথবা উল্টা ভাবেও বলতে পারি, দেখো তো, বলের বিপরীতটাই কি আমাদের? প্রতিক্রিয়া বল। তাহলে আমরা বলতে পারি যে বস্তুটা বিকৃত করতেছি। দেখো তো, নর্মালি যখন থাকবে ওর কি কোনো প্রতিক্রিয়া বল আছে? না। অর্থাৎ তখন ওর কোনো প্রকার কিও থাকবে না। প্রতিক্রিয়া বল যদি এফ যদি 0 হয় তাহলে পীড়নও 0 হবে। তাহলে আমরা বলতে পারি বস্তুর বিকৃত হইলে ওর যে পীড়ন সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি উল্টা হবে যে বস্তুর বিকৃতি ঘটালে কি সৃষ্টি হয়? পীড়ন সৃষ্টি হয়। এখন যেহেতু আমরা পীড়নকে মেইনলি প্রতিক্রিয়া বল বলি, সো এই স্টেটমেন্টটা বেশি ভালো, ঠিক আছে? যে বিকৃতি ঘটাইলেই আমাদের কি সৃষ্টি হবে? পীড়ন সৃষ্টি হবে। অর্থাৎ তুমি চেঞ্জ করতে নিলে ও ভেতরে দিয়ে কি দিতে থাকবে? প্রতিক্রিয়া বলটা দিতে থাকবে। তাহলে আসলে বিকৃতি ঘটাইলেই যদি পীড়ন সৃষ্টি হয়, কয় রকম বিকৃতি ঘটাতে পারি আমরা? একটু আগে পড়ে আসছি, বিকৃতি ঘটাতে পারি 3 রকম। তাহলে কয় রকম পীড়ন সৃষ্টি হবে? 3 রকম পীড়ন সৃষ্টি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম পীড়নের প্রকারভেদের ক্ষেত্রেও কয় রকম প্রকারভেদ পাবো আমরা? পীড়নের প্রকারভেদের ক্ষেত্রেও আমরা পাবো 3 রকম প্রকারভেদ। তাহলে চলে আসবো পীড়নের প্রকারভেদ। পীড়নের প্রকারভেদ সবগুলো আমরা একসাথে পড়বো। পীড়নের প্রকারভেদটা তাহলে কয় রকম বিকৃতি ছিল আমার কোনো বস্তুর? 3 রকম বিকৃতি ছিল। স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে 3 রকম বিকৃতি যেহেতু, তাহলে পীড়নও কয় রকম আসবে? 3 রকম আসবে। তাহলে 3 রকম বিকৃতি, এই যে 3টে দাগ দিলাম। তাহলে প্রথম বিকৃতি চেপে আসি। আচ্ছা, প্রথমে আমরা কি চেঞ্জ করতাম? দৈর্ঘ্য চেঞ্জ করতাম। তাহলে দৈর্ঘ্য বিকৃতি যখন ঘটাবো তখন কি পীড়ন সৃষ্টি হবে? দৈর্ঘ্য পীড়ন সৃষ্টি হবে। তাহলে দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে কোন একটা বস্তু আছে, সাপোজ যে তার, ওর দৈর্ঘ্য ক্যাপিটাল এল ছিল, তারপর আমরা বল প্রয়োগ করছিলাম, সাপোজ এ পরিমাণ বল প্রয়োগ করছি। ওর এই যে একটু ছোট্ট প্রস্থচ্ছেদ আছে, ওই প্রস্থচ্ছেদকে আমরা কি মনে করি? ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কারণ বলটা আমরা এই প্রস্থচ্ছেদ ধরেই প্রয়োগ করব। তাহলে বলটা প্রয়োগ হচ্ছে কিসের মধ্যে? দেখো তো, এই যে মনে করো এটা একটা তার, এটা একটা তার, এই যে তারের মতো গোল। তাহলে তার হইলে আমরা যখন বল প্রয়োগ করবো, এই যে বল প্রয়োগ করতেছি, দেখো তো আমি কি ধরে বল প্রয়োগ করতেছি? বস্তুর প্রস্থচ্ছেদ ধরে বল প্রয়োগ করতেছি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা কি মনে করলাম? এ। ক্ষেত্রফল এ।
তাহলে আমাদের কি চলে আসবে, যে দৈর্ঘ্য পীড়নের মান চলে আসবে কত, দৈর্ঘ্য পীড়নের মান চলে আসবে আমরা জানি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ প্রতিক্রিয়া, তাহলে এক বল প্রয়োগ করলে প্রতিক্রিয়া বলের মান কত, মাইনাস এফ, মানে বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত, একক ক্ষেত্রফলে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন করতে যে পরিমাণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলবো, দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্যের ক্ষেত্রে যেটা। তাহলে দৈর্ঘ্য পীড়নের মান কত চলে আসবে, দৈর্ঘ্য পীড়নের মান চলে আসবে সেম পীড়নের সূত্র যেটা এফ বাই এ, অর্থাৎ কোনো চেঞ্জ নেই, দৈর্ঘ্য হোক আর যা হোক আমরা বলটা প্রয়োগ করতেছি কিসের ক্ষেত্রে, ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে একক ক্ষেত্রফলে যেই বলটা সৃষ্টি হয়, যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হয় ওইটাকে আমরা কি বলবো, পীড়ন, দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে এফ বাই এ। এবার আসো সেকেন্ড টাইপের বস্তুর ক্ষেত্রে আমরা কি করতাম, সেকেন্ড টাইপের বস্তুর ক্ষেত্রে এটাকে আমরা বলি ক্রিনটন পীড়ন বা আকৃতি পীড়ন, ক্রিনটন বা আকৃতি পীড়ন। আচ্ছা ক্রিনটন বা আকৃতি পীড়নটা কিরকম দেখি তো। আকৃতি পীড়ন কার ক্ষেত্রে প্রয়োগ করবো, যখন ক্রিনটন বিকৃতি বা আকৃতি বিকৃতি, অর্থাৎ একটা বস্তু আছে বল প্রয়োগ করছি কিছু করে বেঁকে গেছে, তাহলে এই যে কোনটা তৈরি হইতো বা এই যে বেঁকে যাইতো ওইটাকে আমরা কি বলতাম, ক্রিনটন বিকৃতি বলতাম। এবার আমরা বললাম ক্রিনটন বা আকৃতি পীড়ন। তাহলে পীড়ন কি, আবারও আসো এফ বল প্রয়োগ করছি, এই যে ওর উপরে যে তলটা আছে ওই তলটার ক্ষেত্রফল আবারও এ মনে করছি। তাহলে আমরা জানি একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রতিক্রিয়া বল বা প্রয়োগকৃত বল ওইটাকে আমরা কি বলতেছি, পীড়ন বলতেছি। তাহলে আমরা এর ক্ষেত্রেও বলতে পারি ক্রিনটন পীড়ন, ক্রিনটন বা আকৃতি পীড়ন জিনিসটা কি হবে, ক্রিনটন বা আকৃতি পীড়ন জিনিসটা হবে এফ বাই এ, অর্থাৎ পীড়ন মানেই হচ্ছে এফ বাই এ। তাহলে তুমি যাই করো ওই ঘুরে ফিরে কি আসবে, এফ বাই এ। তাহলে লাস্ট রকম পীড়ন কি ছিল আমাদের, আয়তন পীড়ন, অর্থাৎ যখন আমরা বল প্রয়োগ করব বা বল প্রয়োগ করবো বস্তুর কি চেঞ্জ হয়ে যাবে, আয়তন চেঞ্জ হবে যাবে, নাম হচ্ছে আয়তন পীড়ন। তাহলে আয়তন পীড়নের সূত্র কি আসবে, পীড়ন মানে আমরা জানি এফ বাই এ, তাহলে আয়তন পীড়নের সূত্র কি আসবে আমাদের, এফ ডিভাইড বাই এ। কথা কি বুঝে গেছে? তাহলে আসি 3 রকম পীড়ন, কিন্তু সূত্র সব সেম, এফ বাই এ, এফ বাই এ, এফ বাই এ, কিন্তু তিনটে জিনিস একই না। কেন? এই পীড়নের ক্ষেত্রে বস্তুর কি বিকৃতি হবে, দৈর্ঘ্য বিকৃতি। এই পীড়নের ক্ষেত্রে বস্তুর কি বিকৃতি, ক্রিনটন। এই পীড়নের ক্ষেত্রে বস্তুর কি বিকৃতি হবে, আকৃতির একক, বিকৃতির একক। আচ্ছা আর হচ্ছে তারপর পীড়নের একক, পীড়নের, প্রথমে আসো বিকৃতির এককে। আচ্ছা বিকৃতির একক কিভাবে হবে, আমরা যদি দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে চিন্তা করি, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে সূত্র কি পাইছিলাম আমরা, দৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা সবসময় উপরে যে রাশি হয় মাত্রা, যেহেতু এটা এটা কি হবে, এই দুইটার এককই সেম হয়, যেমন দৈর্ঘ্যের একক মিটার, এই দৈর্ঘ্যের একক মিটার, তাহলে মিটারকে মিটার দিয়ে কাটাকাটি করলে বিকৃতি কি কোনো প্রকার একক আসবে না, তাহলে বিকৃতির কোনো প্রকার কি নেই, একক বা মাত্রা নেই, বিকৃতির কোনো প্রকার একক বা মাত্রা নেই। এবার চলে আসি, তারপর হচ্ছে আমাদের পীড়ন। আচ্ছা পীড়নের সূত্র কি করছি আমরা, পীড়নের সূত্র করছিলাম এফ বাই এ। আচ্ছা এফ বাই এ এই কথাটার মানে কি, দেখো তো আমরা 9-10-এ পড়ে আসছি, একক ক্ষেত্রফলের প্রয়োগকৃত বলকে আমরা কিও বলি আবার চাপও বলি। তাহলে আমরা বুঝলাম চাপের সূত্র হচ্ছে এফ বাই এ। তাহলে একটা কথা মাথায় রাখবো সবসময়, পীড়ন আর চাপ কথা দুইটা আসলে সেম, কিন্তু চাপটা হয় কার ক্ষেত্রে, প্রয়োগকৃত বলের ক্ষেত্রে। একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত বলকে বলবো চাপ, একক ক্ষেত্রফলে সৃষ্ট প্রতিক্রিয়া বলটাকে আমরা কি বলবো, পীড়ন। কিন্তু দুইটার মান পরস্পর কি হবে, সমান হবে। তাহলে একটু চলে আসি, আমরা জানি যে বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে একক কি আসবে, নিউটন, মিটার ইনভার্স টু নিউটন বা মিটার স্কোয়ার, বা যেটাকে আমরা কিও বলতে পারি, প্যাসকেল বলতে পারি। তাহলে পীড়নের একক কি চলে আসলো, নিউটন পার মিটার স্কোয়ার বা কি প্যাসকেল। আর মাত্রা কি হবে, বলের মাত্রাটা আমরা জানি, বলের মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে কত আমাদের, l স্কোয়ার। তাহলে কি চলে আসবে আমাদের মাত্রা, ml ইনভার্স t ইনভার্স 2, এটা হচ্ছে পীড়নের মাত্রা। তাহলে পীড়নের একক, পীড়নের মাত্রার সূত্র। ওকে সূত্র। আচ্ছা দেখি তো, আমাদের কাছে একটা স্প্রিং আছে, স্প্রিং এর উপর আমরা বল প্রয়োগ করতেছি, কি প্রয়োগ করতেছি, বল। এবার আসো তো, আমরা স্প্রিং বা রাবার টাইপের পদার্থ যদি প্রসারিত করতে চাই তাহলে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, স্প্রিং বা রাবার টাইপের পদার্থকে প্রথমে বাড়াইতে আমাদের বল লাগবে কি কম, কিন্তু দেখো তো যখন অনেক বড় হয়ে যাবে তুমি ধরে রাখতে অনেক বেশি কি প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। আমরা বুঝলাম প্রথম দিকে আমাদের বল লাগবে কম, পরের দিকে আস্তে আস্তে আমাদের বলের মান লাগবে কি বেশি।
তাহলে বোঝা গেল প্রথম দিকে অর্থাৎ যখন আকৃতি চেঞ্জ হয়েছে কম, আকৃতি চেঞ্জকে আমরা এখানে কি বলতেছিলাম, বিকৃতি। অর্থাৎ যখন বিকৃতিটা কম তখন বলও লাগতেছে কম। বল কম মানে সৃষ্ট প্রতিক্রিয়া বলের মানও কি হবে, কম হবে। আমরা বলতে পারি বিকৃতি যখন কম হবে সৃষ্ট প্রতিক্রিয়া বল একক ক্ষেত্রফলের মানটা কি, পীড়ন। যখন বিকৃতি কম তখন আমরা বলতে পারতেছি ওর পীড়নও কি হবে, কম। বিকৃতি কম যখন তখন ওর পীড়নও কি হবে, কম। আর যখন ওর ক্ষেত্রে বল বেশি দিচ্ছ, দেখো তো বল বেশি, এই যে আস্তে আস্তে বিকৃতি হচ্ছে বেশি, বলও লাগতেছে কি বেশি। তাহলে আমরা বুঝলাম বল বেশি লাগতেছে কখন, যখন দেখো তো চেঞ্জটা অনেক বেশি হয়েছে। তাহলে আমরা বুঝলাম বিকৃতি যখন বেশি তখন বল লাগতেছে কি বেশি, আর বল বেশি লাগা মানে প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে কি বেশি। আমরা বুঝতে পারতেছি বিকৃতি বেশি মানে সৃষ্ট প্রতিক্রিয়া বল অর্থাৎ পীড়নের মানও হবে কি বেশি। কিন্তু কখন পর্যন্ত, মনে করা হচ্ছে এবার তুমি টেনে এটার লম্বা তার বানাতে হচ্ছে, তার বানাতে হচ্ছে, এরপর কি হইলো আর একটু বল প্রয়োগ করলাম, এখন ওকে আর স্থিতিস্থাপক বস্তু আছে না। স্থিতিস্থাপক বস্তু যতক্ষণ থাকতেছে ততক্ষণে এই ঘটনা সত্যি, কিন্তু স্থিতিস্থাপক বস্তু না থাকলে এই ঘটনাটা কি হবে না, সত্যি হবে না। স্থিতিস্থাপক বস্তু থাকে কতক্ষণ পর্যন্ত, আমরা একটা সংজ্ঞা পড়ে আসছিলাম মনে আছে কিনা দেখো তো, যে একটা লিমিট পর্যন্ত স্থিতিস্থাপক বস্তু থাকে, ওইটাকে বলি আমরা কি সীমা, স্থিতিস্থাপক সীমা। তাহলে আমাদের ঘটনাটা যে বিকৃতি কম পীড়নও তৈরি হবে কম, বিকৃতি বেশি পীড়ন তৈরি হবে কি বেশি। অর্থাৎ পীড়ন বিকৃতি কম পীড়ন কম, কমলে কমে বাড়লে বাড়ে। তাহলে পীড়ন আর বিকৃতির সম্পর্ক কি আসবে আমাদের, সমানুপাতিক আসবে। সমানুপাতিক হবে কতটুকু পর্যন্ত, স্থিতিস্থাপক সীমা পর্যন্ত। তাহলে আমরা সম্পর্কটা কি পেয়ে গেলাম, সম্পর্কটা পাইলাম পীড়ন এবং বিকৃতি পরস্পর কি হবে, সমানুপাতিক হবে, কিন্তু শর্ত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। কোন সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি কি হবে, সমানুপাতিক হবে। এই যে সমানুপাতিক হবে এটাকে আমরা বলতেছি কার সূত্র, এটাকে বলতেছি হুকের সূত্র। তাহলে হুকের সূত্রে বিবৃতি আসতে পারবো খুব ইজি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তু পীড়ন ও বিকৃতি পরস্পরের কি সম্পর্কে আছে, সমানুপাতিক সম্পর্কে আছে। বুঝতে পারছো আশা করি। অবশ্যই মাথায় রাখতে হবে স্থিতিস্থাপক সীমা পর্যন্ত সমানুপাতিক, এরপর কিন্তু স্থিতিস্থাপক নাই, তাহলে ওর পরের কোনো অন্যরকম। সমানুপাতিক ছিল আমাদের কি, বিকৃতি। পীড়ন এবং বিকৃতি পরস্পর কি ছিল, সমানুপাতিক। কার সূত্র, এটা হুকের সূত্র। কতটুকু পর্যন্ত এই ঘটনা সত্যি, এই ঘটনা সত্যি হচ্ছে স্থিতিস্থাপক সীমা পর্যন্ত। আচ্ছা তাহলে আসি তো, পীড়ন সমানুপাতিক চিহ্ন তুলে ফেললে একটা কি চলে আসবে, কনস্ট্যান্ট চলে আসবে ইনটু বিকৃতি। তাহলে এবার চলে আসতো বিকৃতিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি চলে আসবে, পীড়ন ডিভাইড বাই বিকৃতি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। আচ্ছা পীড়ন ও বিকৃতি এই যে ভাগ আকারে আছে, এই যে পীড়ন আর বিকৃতি ভাগ আকারে আছে অনুপাত। এই অনুপাতটা একটা কি রাশি, ধ্রুবক রাশি। এই অনুপাতটা একটা ধ্রুবক রাশি। এই যে পীড়ন বিকৃতি অনুপাত যেই ধ্রুবক রাশি, ওইটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর আমরা কি পাইলাম স্যার, আমরা পাইলাম হচ্ছে যে পীড়ন এবং বিকৃতির অনুপাতটা একটা ধ্রুবক রাশি, ওই ধ্রুবক রাশিটাকে আমরা বলবো কিসের গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা ইজিলি স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞাটা বলতে পারি। সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে যে পীড়ন ও বিকৃতির অনুপাত একটা কি রাশি, ধ্রুবক রাশি। ওই ধ্রুবক রাশিটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে আমরা কি লিখতে পারি, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান আসবে পীড়ন ডিভাইড বাই আসবে আমাদের বিকৃতি, একে বলবো আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা এবার আসো তো, একটু খেয়াল করলে বুঝবা, আমাদের এতক্ষণ পর্যন্ত পড়ার মধ্যে কয় রকম পীড়ন ছিল, 3 রকম পীড়ন, দৈর্ঘ্য পীড়ন, কৃন্তন পীড়ন, আয়তন পীড়ন। আর যেই প্রকার পীড়ন ছিল ওই প্রকার কি সৃষ্টি হচ্ছিল, বিকৃতি। অর্থাৎ 3 প্রকার কিও আছে, বিকৃতিও আছে।
যখন দৈর্ঘ্য পীড়ন তখন দৈর্ঘ্য বিকৃতি, যখন কৃন্তন বিকৃতি, তখন আয়তন পীড়ন আয়তন বিকৃতি। তাহলে তিন প্রকার, প্রত্যেক প্রকার পীড়নের জন্য প্রত্যেক প্রকার বিকৃতি। তাহলে আমরা কয় রকম স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবো? 3 রকম। তাহলে আমরা চলে আসবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। সংজ্ঞা কি পাইছিলাম? স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা পাইছিলাম যে পীড়ন ও বিকৃতির অনুপাত একটা ধ্রুবক রাশি। ওই ধ্রুবক রাশিকে আমরা কি বলতেছি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। একটা কথা সবসময় মাথা রাখবে, স্থিতিস্থাপক গুণাঙ্কটা স্থিতিস্থাপকতার সাথে জড়িত। তাহলে যখনই স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা বেশি হবে, একটা ধ্রুবক, এটা যখন বেশি হবে, অর্থাৎ যে বস্তুর ক্ষেত্রে বেশি হবে, ওই বস্তুটা অধিকতর স্থিতিস্থাপক হবে। কি হবে? ওই বস্তুটা অধিকতর স্থিতিস্থাপক। যে বস্তুর তাহলে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, ওই বস্তুটা অধিকতর কি হবে? স্থিতিস্থাপক হবে। তাহলে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় রকম পাবো? আমরা বললাম 3 রকম পাবো। তাহলে প্রথম প্রকারে চলে আসি আমরা। প্রথম প্রকার হবে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা আবিষ্কার করছিলাম হচ্ছে বিজ্ঞানী ইয়ং, এই জন্য এটাকে আমরা কোন গুণাঙ্ক বলি? ইয়ং এর গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক। আচ্ছা, দৈর্ঘ্যের মানেই আমরা বুঝতেছি এই জায়গার মধ্যে যে পীড়নটা আসবে ওইটা দৈর্ঘ্য পীড়ন, যে বিকৃতিটাও আসবে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, ওয়াই ইকুয়াল টু আসবে পীড়নের জায়গায় বসবে দৈর্ঘ্য পীড়ন, বিকৃতির জায়গায় বসবে কি? দৈর্ঘ্য বিকৃতি। এবার আসি তো দৈর্ঘ্য পীড়ন, যেই প্রকার পীড়নই হোক, পীড়নের সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে F/A। যেহেতু দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য, অর্থাৎ স্মল এল ডিভাইড বাই কি আসবে? ক্যাপিটাল এল। তাহলে দেখো তো এই ক্যাপিটাল এল উপরে চলে যাবে, স্মল এল নিচেই থাকবে। তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে F, ক্যাপিটাল এল উপরে আসলো, আর A স্মল এল। তাহলে আমরা ওয়াই এর মানটা কত পাচ্ছি? ওয়াই এর সূত্রটা পাচ্ছি F ক্যাপিটাল এল বাই A স্মল এল। F ক্যাপিটাল এল বাই A স্মল এল, এটা হচ্ছে আমাদের ওয়াই বা হচ্ছে কি ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, এই জায়গার মধ্যে এফ জিনিসটা কি? এফ হচ্ছে যে বল প্রয়োগ হয়েছে, এল জিনিসটা কি? আদি দৈর্ঘ্য, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, স্মল এল হচ্ছে কি? আমাদের যে দৈর্ঘ্যের পরিবর্তনটা হয়েছে। অর্থাৎ এল এল দুইটা জিনিস আছে, তাহলে সবসময় মাথায় রাখবে বড় এল যে মানে ক্যাপিটাল এল যে বড় ভাই থাকবে উপরে, স্মল এল ছোট ভাই থাকবে কোথায়? নিচে। এবার আসি এই সূত্রটার একটা সিম্পল প্রয়োগ দেখি, খুব ছোট্ট করে দেখবো। তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্কের সূত্র পাইলাম F ক্যাপিটাল এল বাই A স্মল এল। আচ্ছা, চলে আসি তো। আমরা মনে করো একটা তার নিলাম, এই যে একটা তার নিলাম, একটু মোটা করে আসতেছি তারটা। আচ্ছা, এই তারটার মনে করলাম একটা ব্যাসার্ধ আছে। তাহলে এই তারটার ব্যাসার্ধটা মনে করে নিলাম আমরা এই যে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর। তাহলে এই তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে এই তারের ক্ষেত্রফলের মানটা কত আসবে? এই তারের ক্ষেত্রফলের মানটা আসবে পাই আর স্কোয়ার। বুঝে গেছে জিনিসটা? এই তারের ক্ষেত্রফলের মান আসবে কত? পাই আর স্কোয়ার। এবার চলে আসি এই তারের ক্ষেত্রে আমরা মনে করলাম একটা ভর ঝুলে দেওয়া হয়েছে, যে ভরের মান হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে ভর যদি ঝুলাই দেওয়া হয়, তাহলে আমরা জানি এই ভরটা এই তারটাকে কোন দিকে বল প্রয়োগ করবে? নিচের দিকে বল প্রয়োগ করবে। নিচে দিয়ে কতটুকু বল প্রয়োগ করবে? কোন ভর ওর কি পরিমাণ বল প্রয়োগ করে? ওজন পরিমাণ বল প্রয়োগ করে। আচ্ছা, ও যদি ওজন পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে বিপরীত দিকে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে কতটুকু? ওই যে সেম ওজন পরিমাণ। তাহলে আমরা বলতে পারি যে এই জায়গায় বলের মান হবে mg, ক্ষেত্রফলের মান হবে কি? পাই আর স্কোয়ার। তাহলে এই তারের ক্ষেত্রে তখন আমাদের ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা কি চলে আসবে? ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা তখন চলে আসবে এফ এর জায়গায় চলে আসবে mg, এল তো কোনো চেঞ্জ হয় নাই, এল রয়ে গেছে। ক্ষেত্রফলের মানটা হয়ে যাবে এবার আমাদের পাই আর স্কোয়ার ইনটু স্মল এফ। এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? যখন আমাদের কাছে একটা ভর দেওয়া থাকবে এবং ওর ব্যাসার্ধটা দেওয়া থাকবে।
ওর কি দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে। এই দুইটা সূত্র হচ্ছে আমাদের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। আচ্ছা, নেক্সট স্থিতিস্থাপক গুণাঙ্কটা হচ্ছে, দেখো তো আমাদের প্রথম পীড়ন বিকৃতি ছিল দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি, এরপর হচ্ছে আমাদের ক্রিন্তন বা আকৃতি বা এটাকে আমরা বলি দৃঢ়তা স্থিতিস্থাপক গুণাঙ্ক ও গুণাঙ্ক। এই ক্রিন্তন বা দৃঢ়তা আকৃতির স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে চলে আসে, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইটা দিয়ে। কি দ্বারা প্রকাশ করবো, ইটার মাধ্যমে প্রকাশ করবো। আচ্ছা, তাহলে ইটার মাধ্যমে যদি প্রকাশ করি আমরা, একটু খেয়াল করি। আচ্ছা, এই টাইপের বিকৃতিটা ছিল কিরকম, যে এরকম একটা বস্তু থাকবে আমাদের, আমরা ওকে এই বরাবর একটা কি প্রয়োগ করবো, বল প্রয়োগ করবো, তাহলে ও কিছু পরিমাণ কি হয়ে যাবে, যখন বেঁকে যাবে, এই যে কোণটা তৈরি হবে, ওই কোণটাকে আমরা বলতেছিলাম কি ক্রিন্তন বা আকৃতি বিকৃতি। আর ওর পীড়নের মান কত, ওই যে F/6। তাহলে আমরা এই ক্ষেত্রে ইটা বা ক্রিন্তন আকৃতি বা দৃঢ়তা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে পারি কি, যে ক্রিন্তন পীড়ন বাই আসবে কি আকৃতি, কি বিকৃতি, ক্রিন্তন বিকৃতি। কারণ পীড়ন বাই বিকৃতি মানে হচ্ছে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ক্রিন্তন পীড়নের মান কত, F/a। ক্রিন্তন বিকৃতির মান কত, এই যে থিটা। তাহলে আসবে আমাদের F/, থিটা তো নিচেই থাকবে, a থিটা। এটা হচ্ছে আমাদের ক্রিন্তন স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। আচ্ছা, এই যে থিটা আছে, এই থিটার মানটা কিরকম ছিল মনে করে দেখি তো। এই যে এই দুইটা বাহু যেটা দৃঢ়ভাবে আটকে আসে আর যেটা চেঞ্জ হয়েছে, ওদের দূরত্বটা ছিল ক্যাপিটাল ডি। যতটুকু চেঞ্জ হয়েছে ওইটাকে বললাম আমরা স্মল ডি। এই থিটাটা ছিল আমাদের স্মল ডি ডিভাইড বাই কি ছিল, ক্যাপিটাল ডি। তাহলে মান বসাই দিলে কি আসবে, F/a ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি টা উপরে চলে আসবে, তখন হবে F ক্যাপিটাল ডি টা উপরে, a স্মল ডি। দেখো বড় উপরে ছোট আবারও নিচে, তাহলে সবসময় মাথায় রাখবো বড় ভাই উপরে থাকবে, এই ক্ষেত্রে ছোট ভাই কই থাকবে, সবসময় নিচে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিন্তন বা দৃঢ়তা স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। দৃঢ়তা স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। দৃঢ়তা স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা গেল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্থিতিস্থাপক গুণাঙ্ক। 2 নাম্বার স্থিতিস্থাপক গুণাঙ্কের পর এরপর শুরু করবো হচ্ছে আমরা 3 নাম্বার, যেটা আর কি। তাহলে 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে আমাদের আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক জিনিসটা কি, তাহলে দেখি তো। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি। তাহলে কার ক্ষেত্রে আয়তন, তাহলে আয়তন পীড়ন বাই কি হবে আমাদের, আয়তন বিকৃতি হবে। তাহলে চলে আসি, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা কে দ্বারা প্রকাশ করি। কে ইকুয়াল টু আসবে আমাদের আয়তন পীড়ন বাই হবে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। আচ্ছা, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়নের মান কত, আমরা জানি পীড়ন মানে F/a। আয়তন বিকৃতি পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, পরিবর্তন ছোট কি, আদি আয়তন বড় ভি। তাহলে আমাদের কি আসতেছে দেখি তো, আসতেছে বড় ভি উপরে চলে আসবে F ক্যাপিটাল ভি ডিভাইড বাই a স্মল ভি। তাহলে এটাকে আমরা বলি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। এবার একটু খেয়াল করুন, খুব মনোযোগ দিয়ে। আচ্ছা, আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ানোর সময় একটা কথা বলছিলাম, যে শুরু করছি যখন, যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা যত বেশি হবে, স্থিতিস্থাপক গুণাঙ্কটা যত বেশি হবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি হবে, ওই বস্তুটা তত বেশি কি হবে, স্থিতিস্থাপক হবে। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি, ওই বস্তুর স্থিতিস্থাপকতাও কি হবে, বেশি হবে, বেশি স্থিতিস্থাপক হবে। অর্থাৎ ওই বস্তুর ক্ষেত্রে তুমি যখন বল প্রয়োগ করবা, ও বেশিক্ষণ ধরে কি থাকবে, স্থিতিস্থাপক থাকবে। এবার আসো, তাহলে এবার আমরা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কটা যত বেশি হবে, তাহলে কি হবে দেখো তো। মনে করো একটা বেলুন নিলা তুমি, ঠিক আছে, আর হচ্ছে মনে করো হচ্ছে একটা নর্মাল বেলুন নিলা, আর একটা মানে রাবারের বেলুন নিলা, রাবার বেলুন, আর মনে করলাম আমরা একটা লোহার বেলুন নিলাম, সেটার আকৃতি সেম, লোহার বেলুন। এবার আসো তো, রাবারের বেলুনের ক্ষেত্রে তুমি যখন বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করতেছো,
তাহলে বল প্রয়োগ করলে খেয়াল করো তো, তুমি যখন ওকে চাপ দিবা চারপাশ থেকে, ও ইজিলি কি হয়ে যাবে, চেপে যাবে। ইজিলি চেপে গেলে তুমি বল প্রয়োগ করতে 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 দেখো তো ও খুব তাড়াতাড়ি ফেটে যাওয়ার একটা কি আছে, সম্ভাবনা আছে। অর্থাৎ বোঝা গেল ও বেশিক্ষণ ধরে স্থিতিস্থাপকতা বজায় রাখতে পারবে না, একটু এক্সট্রা বল দিলে ঠুস করে ফেটে যাবে। কিন্তু লোহার ক্ষেত্রে আসো তো, তুমি যদি অল্প বল প্রয়োগ করো ওকে এমনিতেও চাপবে না, অল্প বল প্রয়োগ করলেও কখনোই চাপবে। ওর ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে বেশি। তাহলে বল বেশি করতে করতে, বল অনেক বেশি যখন করবা তখনও দেখা যাবে চাপবে হালকা, অর্থাৎ বিকৃতি হবে অল্প। এখন বিকৃতি যদি অল্প হয়, দেখো তো বিকৃতি অল্প, কে হবে কি বেশি, কিন্তু পীড়ন মানে বল লাগতেছে কি বেশি, তাহলে কেও কি হবে বেশি হবে আরো। তাহলে আমরা বুঝে গেলাম লোহার বেলুনের ক্ষেত্রে ও ইজিলি চাপতে চাইবে না। তাহলে আমরা বুঝলাম যারা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, ও কে চাপাইতে আমার বলের পরিমাণ লাগবে কি বেশি লাগবে। তাহলে আমরা বুঝলাম যে কে এর মান যত বেশি হবে ওর ক্ষেত্রে আয়তন, ওর ক্ষেত্রে বল প্রয়োগও করতে হবে কি বেশি, আয়তন পরিবর্তনে বল প্রয়োগের মানও কি করতে হবে বেশি করতে হবে। অর্থাৎ তুমি চাপ দিছ মানে চিকন হয়ে গেছে এরকম না। কিন্তু বেলুনের ক্ষেত্রে দেখতে আমরা চাপ দিচ্ছি আর সাথে সাথেও কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ ওর বিকৃতিটা হয়ে যাচ্ছে সাথে সাথে। যেই সকল বস্তুর ক্ষেত্রে এই জিনিসটা হবে, মানে অল্প বল প্রয়োগ করাতেও কি হয়ে যাবে, বিকৃতি হয়ে যাবে, ওই টাইপের বস্তুগুলো কি হইতে যাচ্ছে, কম্প্রেসড হইতে যাচ্ছে, মানে ছোট হইতে যাচ্ছে, সংকুচিত হইতে যাচ্ছে। ওই টাইপের যে ধর্মটা, এই যে সংকুচিত হইতে চাওয়ার যে ধর্মটা বা যে কনস্ট্যান্টটা, ওইটাকে আমরা বলি সংনম্যতা, বা ইংলিশে বলি হচ্ছে কম্প্রেসিবিলিটি। আচ্ছা, সংনম্যতা যেটা কনস্ট্যান্ট, এই সংনম্যতাটা কি হবে, যে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে বল প্রয়োগ করলে খুব দ্রুত কি হইতে যাচ্ছে না, ছোট হইতে যাচ্ছে না। কিন্তু এর ক্ষেত্রে, রাবারের বেলুনের ক্ষেত্রে ও দ্রুত সংনম্য হইতে যাবে, দ্রুত ছোট হইতে যাচ্ছে, মানে দ্রুত কম্প্রেসড হইতে যাচ্ছে, সংকুচিত হইতে যাচ্ছে। আমরা বুঝলাম ওর ক্ষেত্রে সংনম্যতাটা বেশি, ওর ক্ষেত্রে সংনম্যতাটা কম। কেন? কারণ ও ইজিলি ছোট হইতে চাচ্ছে না। আমরা বলতে পারি যে কে যত বেশি হবে বল তত বেশি প্রয়োগ করতে হবে, কিন্তু সংনম্যতা যত বেশি হবে, অর্থাৎ সংকুচিত যত ইজিলি হইতে চাইবে, অত বেশি কি প্রয়োগ করতে হবে না, বল প্রয়োগ করতে হবে না। অর্থাৎ কম বল প্রয়োগ করলে সংনম্যতা হয়ে যাবে। আমরা বলতে পারি বল প্রয়োগ কম হইলে, বল প্রয়োগ কম করলে সংনম্যতা কত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে কে যখন বেশি হচ্ছে, আচ্ছা কে যখন বেশি হচ্ছে তখন আমাদের কে বেশি, বল প্রয়োগ বেশি, কিন্তু বল প্রয়োগ কম হলে সংনম্যতা বেশি। তাহলে আমরা বলতে পারি যে সংনম্যতা এবং আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক দুটো একজন উল্টা। এই জন্য আমরা বলি যে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত যে রাশিটা, ওইটাকে আমরা কি বলতেছি, সংনম্যতা। তাহলে সংনম্যতা জিনিসটাকে একটু লিখে ফেলি আমি। সংনম্যতা জিনিসটা এই পাশটা মুছতেছি একটু। সংনম্যতা জিনিসটা কি? সংনম্যতা হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কে বিপরীত রাশি, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি। কম্প্রেসিবিলিটি এই জন্য সি দিয়ে লিখতেছি, সমস্যা নেই কোনো। সি ইকুয়াল টু 1 বাই কি হবে কে। এটা খুব বেশি ভালো করে মনে রাখবে, এটা এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যে সংনম্যতাটা হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি, অর্থাৎ একজন উল্টা। ওর ক্ষেত্রে যদি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি হয়, তার মানে তোমার বল বেশি প্রয়োগ করতে হচ্ছে। বল বেশি প্রয়োগ করতে হচ্ছে মানে ও সংকুচিত হতে চাচ্ছে না, তার মানে সংনম্যতা কি হবে, কম। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, সংনম্যতা কম, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কম, সংনম্যতা বেশি, অর্থাৎ একজন আরেকজনের বিপরীত ভাবে আচরণ করতেছে। তো আমরা বলি সংনম্যতার সংজ্ঞাটা কি বলবো, যে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশিকে, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে, বা কম্প্রেসিবিলিটি বলে। আচ্ছা মুছে দিচ্ছে রে, সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি বলে। গুণাঙ্কের একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। আচ্ছা দেখি তো, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে আমরা জানি হচ্ছে পীড়ন ডিভাইড বাই কি হবে আমাদের বিকৃতি। যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন
ডিভাইড বাই কি, যে কোনো প্রকার বিকৃতি। এবার আসবো পীড়নের একক, পীড়ন মানে F/A, তাহলে পীড়নের একক পাইছিলাম আমরা নিউটন মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, মানে নিউটন মিটার ইনভার্স 2। আর বিকৃতির কোনো প্রকার একক ছিল না, একক নেই, নিচে তো কিছু নাই, অর্থাৎ 1। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গায় স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কয়ার, অথবা যেটাকে আমরা কি বলবো, প্যাসকেল বলবো। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক পাইলাম নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, অর্থাৎ পীড়নের আর স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে, একই হবে। আচ্ছা, আর মাত্রা যদি বের করতে চাই, মাত্রাটা তাহলে বোঝা গেল একক যেহেতু সেই মাত্রাও সেম হবে, অর্থাৎ পীড়নের মাত্রা সমান, পীড়নের মাত্রা। স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রয়োজনীয়তা। আচ্ছা দেখো, একটু খেয়াল করলে বুঝবো স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রয়োজনীয়তা জিনিসটা কি। আচ্ছা, প্রথমে একটা কথা বলছিলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা থেকে আমরা বুঝতে পারি বস্তুটি কি বেশি স্থিতিস্থাপক থাকবে নাকি কম স্থিতিস্থাপক থাকবে। কারণ তুমি এই যে একটা তার, ওকে বল প্রয়োগ করছো, এখন ও যদি বেশিক্ষণ স্থিতিস্থাপক থাকে, মানে ও স্থিতিস্থাপক সীমাটা অনেক লেংদি হয়, অনেকক্ষণ ধরে বল প্রয়োগ করলে তারপর গিয়ে ওর স্থিতিস্থাপক সীমা শেষ হয়, তাহলে ওর ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কও কি হবে, বেশি হবে। কারণ 1 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কটা যখন বেশি হবে, স্থিতিস্থাপক গুণাঙ্কটা যখন বেশি হবে তখন ও বেশিক্ষণ ধরে স্থিতিস্থাপক হবে, অর্থাৎ অধিকতর স্থিতিস্থাপক হবে, অধিকতর স্থিতিস্থাপক হবে। 2 নম্বর, এরপর কি, আচ্ছা একটু খেয়াল করো, স্থিতিস্থাপক গুণাঙ্কটা একটা কনস্ট্যান্ট ছিল না, এখন লোহার ক্ষেত্রেও একরকম কনস্ট্যান্ট হবে, তামার ক্ষেত্রে আরেক রকম কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কটা একটা কি রাশি, কনস্ট্যান্ট রাশি। তাহলে নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক একটা কনস্ট্যান্ট রাশি। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি একটা কনস্ট্যান্ট রাশি হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারতেছি যে একটা নির্দিষ্ট পদার্থটা কি বিশুদ্ধ না অবিশুদ্ধ, এই জিনিসটি ইজিলি আমরা কার মাধ্যমে বুঝতে পারবো, স্থিতিস্থাপক গুণাঙ্ক, কারণ একটার ক্ষেত্রে একটাই মান আছে। তো আমরা এই যে নির্দিষ্ট পদার্থের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কনস্ট্যান্ট থাকে, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি জন্য ইউজ হবে, বিশুদ্ধতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়, বিশুদ্ধতা নির্ণয় ব্যবহৃত হয়। আমরা ইজিলি বলতে পারি স্থিতিস্থাপক গুণাঙ্কের দ্বিতীয় প্রয়োজনীয়তা হচ্ছে যে ও বিশুদ্ধতা নির্ণয় কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো। 3 নাম্বার আরেকটা প্রয়োজনীয়তা দেখি। আচ্ছা একটু খেয়াল করো তো, স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে আমরা পাইছিলাম স্থিতিস্থাপক গুণাঙ্ক কনস্ট্যান্ট মানে হচ্ছে পীড়ন ডিভাইড বাই পাইছিলাম বিকৃতি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কটা যত বেশি হবে, পীড়নের মান তত বেশি হবে, অর্থাৎ ও ততক্ষণ পর্যন্ত বল সহ্য করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে একটা বস্তু যত বেশি বল সহ্য করতে পারে তার মানে ছিঁড়বে না, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি হবে ওর স্থিতিস্থাপক থাকার রেঞ্জও তত বেশি হবে, অর্থাৎ বেশি বল সহ্য করতে পারবে। তাহলে আমরা বলতে পারি স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি হবে, তত বেশি কি সহ্য করতে পারবে, বল সহ্য করতে পারবে, তত বল সহ্য করতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রয়োজনীয়তা। আচ্ছা, আমরা যত রকম সূত্র করছি, যে 3টে সূত্র করছি সবগুলো নোট করে ফেলবা। আচ্ছা, নোট করার পর হচ্ছে আমরা এই যতগুলো কথা বলছি সবগুলা ভালো করে মাথা রাখার ট্রাই করবা। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই রিলেটেড ম্যাথ করবা, ছোট্ট একটু থিওরি করে ম্যাথ দিয়ে এই জাস্ট স্থিতিস্থাপকতার টপিকটা কি করবো, কমপ্লিট করবো। তাহলে সবাই পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।